লাস্ট ক্লাসের মধ্যে আমাদের যে বাড়ির কাজগুলো ছিল সেখানের মধ্যে একটা হচ্ছে কি 54। ঠিক আছে, এই 54 এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার এবং বলতেছে এটা বিয়োগ করো। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার দিছে তোমাদেরকে, সেটা হচ্ছে E9। ঠিক আছে, এই নাম্বারটাকে যোগ করার পরে সেটাকে বাইনারিতে প্রকাশ করো। ঠিক আছে, দেখো যদি সিম্পলি এ ধরনের কোনো প্রশ্ন আসে, এটা তোমরা সিম্পলি বাইনারি বিয়োগ করে দিবা। বাইনারি বিয়োগ মানে হচ্ছে 54, 54কে তো প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 54 এর বাইনারিটা কত? 54 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, রাইট? তাহলে এই ডেসিমাল সংখ্যার বাইনারিটা কত, এটা প্রথমে আমরা হচ্ছে আগে বের করবো। তো 54 এর বাইনারিটা যদি তোমরা বের করতে যাও, তোমরা দেখো ডেসিমাল থেকে বাইনারিতে যদি কনভার্ট করতে হয়, পূর্ণ সংখ্যাকে করতে হবে কি? পূর্ণ সংখ্যাকে করতে হবে ভাগ, দশমিক সংখ্যাকে করতে হবে হচ্ছে গুণ। তো এখানে তো কোনো দশমিক সংখ্যা নাই, দ্যাটস হচ্ছে আমরা 54 যেটা আছে 54কে হচ্ছে আমরা কি করব, ভাগ করে করে হচ্ছে বের করব। তো 54কে যদি আমরা ভাগ করি, দেখো এখানে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে প্রথমে 5কে ধরলাম, 2 দ্বিগুণ হচ্ছে 4, তারপর 14 হলে 7 দুগুণ হচ্ছে 14, ভাগশেষ থাকতেছে এখানে কত? 0। এর পরবর্তীতে গিয়ে যদি আমরা চলে যাই, 2 দিয়ে যদি আবার যদি করি, 2 একে হচ্ছে 2, আহ তারপর এখানের মধ্যে হচ্ছে কত? 7, 7-এর মধ্যে হচ্ছে 3 দুগুণ 6, ভাগশেষ থাকবে কত? 1। তারপর আবার 2 দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে 6 দুগুণ 12, ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। আবার যদি আমরা 2 দিয়ে করি, 3 দুগুণ হচ্ছে 6, ভাগশেষ থাকতেছে 0। আবার যদি আমরা 2 দিয়ে করি, 2 একে 2, ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। আবার যদি আমরা 2 দিয়ে করি তাহলে 0, এদিকে থাকতেছে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি এখানের মধ্যে সুতরাং আমরা কি পাইলাম? সুতরাং 54 যে সংখ্যাটা আছে এটা ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এমএসবি। ঠিক আছে, এমএসবি হিসেবে ধরতে গেলে হচ্ছে 110 110 110 110। আর তো কিছু নাই আশা করি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কি বাইনারি পেয়ে গেছো। তার পরবর্তীতে গিয়ে আমরা হচ্ছে এবং দিয়ে লিখি, মানে পাশে যেটা E9 আছে, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল নাম্বারকে যখন তুমি বাইনারিতে কনভার্ট করবা, অর্থাৎ E9 যে নাম্বারটা আছে এটাকে যখন তুমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করবা, তাহলে E9টা তোমার হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা জানি হেক্সাডেসিমাল কি কি আকারে প্রকাশ করে, 4 বিট আকারে প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা হেক্সা থেকে যখন বাইনারি দিকে নিয়ে যাবো তখন 4 বিট আকারে আমাদেরকে লিখতে হবে। তাহলে ইকুয়াল টু আমরা এর জন্য 4টা বিট কি দিব, এর ইকুইভ্যালেন্ট কি? 10-এর মধ্যে যদি এ থাকে, বি থাকে 11-তে, সি থাকে 12-তে, ডি থাকে হচ্ছে 14-তে, 13-তে, এবং ই থাকে হচ্ছে কোথায়? 14-র মধ্যে, নাকি? তাহলে 14 বরাবর যদি আমরা বিসিডি কোডটা ব্যবহার করি, অর্থাৎ 1 2 4 এর যদি আমরা ব্যবহার করি, তাহলে 8, 8 4 হচ্ছে 12, 12 2 হচ্ছে 14, লাস্টে গিয়ে হচ্ছে এই জায়গাটা 0 হচ্ছে, রাইট? এবং 9-এর জন্য যদি আমরা বের করি, 8-এর মধ্যে একটা সিগন্যাল, 1-এর মধ্যে একটা সিগন্যাল, 8 1 9, এবং মাঝখানে 2 এবং 4 যেগুলো আছে সেগুলো হচ্ছে 0 হবে। তার মানে আলটিমেটলি এখানে হচ্ছে কত? 1110, এদিকে হচ্ছে 1001। এটাই হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। ঠিক আছে, অর্থাৎ E9-এর তোমার হচ্ছে কি বাইনারি পয়েন্টটা হচ্ছে 16 ইকুয়াল টু, এটার বাইনারি হচ্ছে 1110 1001। এটা হচ্ছে E9-এর বাইনারি। তাহলে খুব খেয়াল করে দেখো, এখানে আমাদের বিট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে বিট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে হচ্ছে 8টা বিট, এখানের মধ্যে হচ্ছে 6টা বিট। এখন আমরা যখন বিয়োগ করব, বিয়োগটা আমরা ডিরেক্টলি খুব খেয়াল করো, খুবই খেয়াল করো এই জায়গাটার মধ্যে 54 সংখ্যাটা হচ্ছে আগে আছে, E9 যে সংখ্যাটা সেটা হচ্ছে পরে আছে। এখন পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 8 বিটের, আগের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত বিটের? সেটা হচ্ছে 6 বিটের, অর্থাৎ আমরা বাইনারিতে ওইটা 6 বিট পেয়েছি। তাহলে তুমি চিন্তা করে দেখো বড় সংখ্যা কোনটা, এখানের মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে কিন্তু E9। সবাই অনেক বেশি আঁকাআঁকি করতেছো, আমি তোমাদের এটা একটু অফ করে দিই। E9 হচ্ছে কি এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। কেন বড় সংখ্যা আমি তোমাকে বলি। মনে করো আমি নর্মাল আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই সংখ্যা পদ্ধতিতে আমি যদি লিখি হচ্ছে 203, ঠিক আছে, এটা বেশি বড় নাকি 23 বেশি বড়? তুমি বলবা ডেফিনেটলি 203 বড়। তারপর 203 কেন বড়? কারণ এখানের মধ্যে 1টা 2টা 3টা স্থানীয় মান আছে, মানে এখানের মধ্যে 3টা মনে করো হচ্ছে ডিজিট ব্যবহার করা হয়েছে, আর এখানের মধ্যে 2টা ডিজিট ব্যবহার করা হয়েছে।
তো এগুলোর যদি দুটোটা ডিজিট হয় তাহলে সেখানের মধ্যে আমরা দেখবো সেখানে দশকের মানে কি ব্যবহার হয়েছে, এককের মানে কি ব্যবহার হয়েছে, তখন সেটা আমরা দেখবো। কিন্তু এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে 6টা বিট, অর্থাৎ 54, আমরা যে বাইনারিটা পাইলাম সেখানে পাইছি 6টা বিট। আর E9 যেটা সেখানে পাইছি হচ্ছে আমরা 8টা বিট। তাহলে 8টা বিট যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই 8টা বিটের আগে অর্থাৎ E9-এর আগে কোন চিহ্নটা আছে? মাইনাস চিহ্নটা আছে। তার মানে আমাদের আউটপুটে অবশ্যই অবশ্যই যে সংখ্যাটা বের হবে সেটার আগে মাইনাস হবে, কারণ আমরা গতকালকেও জানছি যখন প্লাস এবং মাইনাস হয়, মানে +7 - 3 যখন হয়, তখন 7টা বড় সংখ্যা বলে শুরুর প্লাসটা এখানে আমাদের প্রাধান্য পাইছে। তার পরবর্তীতে যদি আমরা -7 + 3 দিই, তাহলে সেখানের মধ্যে 7টা বড় সংখ্যা বলে তার আগে মাইনাস আছে বলে মাইনাসটা প্রাধান্য পাইছে। তো সাধারণ যোগ বিয়োগের মধ্যে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ওখানে আমাদের বড় সংখ্যা যেটা তার আগে কোন চিহ্ন, সেই চিহ্নটাই হচ্ছে প্রাধান্য পাবে। তাহলে ঠিক একইভাবে এখানের মধ্যে E9 যেটা, E9-এর আগে যে নাম্বারটা সে নাম্বারটা হচ্ছে প্রাধান্য পাবে, অর্থাৎ এটা হচ্ছে আমরা বড় সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা, সেটা হচ্ছে আমরা ধরে নিব। তো আমরা যদি এখানের মধ্যে 2-এর পরিপূরক ব্যবহার করে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ পরিপূরক, 2-এর পরিপূরক ব্যবহার করে যদি আমরা বিয়োগ করি, তার মানে এখানের মধ্যে দুইটা বিষয় দেখো। তোমরা যদি নর্মালি বিয়োগ করো, তোমরা যদি নর্মালি বিয়োগ করো, তাহলে এখানের মধ্যে বিয়োগটা হবে হচ্ছে কিরকম, বড় সংখ্যাটা অলওয়েজ হচ্ছে উপরে হবে। কি বলছি তোমাদেরকে, বড় সংখ্যাটা অলওয়েজ হচ্ছে উপরে হবে, অর্থাৎ E9-এর যেটা আউটপুট 8 বিটে সেটা হচ্ছে উপরের দিকে হবে। তাহলে এখানের মধ্যে হচ্ছে 1 1 1 0 1 0, তোমার হচ্ছে 0 1, এটা হচ্ছে E9 মানে বড় সংখ্যা যেটা। তার পরবর্তীতে 54 যেটা 6 বিট আছে সেটা হচ্ছে পরবর্তীতে হবে, অর্থাৎ 0 1 1, তারপর হচ্ছে তোমার এদিকে কত, 0 1 1, এটাই তো তোমার আসছে। সিম্পলি ভাবে যদি তুমি বাইনারি বিয়োগ করো, তাহলে এটার আউটপুট কি আসতেছে দেখো। এটার আউটপুট আসতেছে হচ্ছে 1 থেকে 0 তো যায় না, তোমার হচ্ছে 1 যেটা আছে 1টা বসে যাবে। তারপর এখানের মধ্যে যেহেতু 0, আমরা এখানের মধ্যে বেসটা ধরে নিব হচ্ছে কত, 2। 2 ধরে নিলে 2 থেকে 1 গেলে আর থাকে হচ্ছে 1। তো এখানে যেহেতু 2 ধরে নিছি, 2টা কোন জায়গা থেকে আসছে, এখানে যেহেতু আমরা 2 ধরে নিছি, তোমার এখানের মধ্যে হচ্ছে আমরা কি বিয়োগটা, আহ 2 ধরে নিছি, তো 2 থেকে 1 গেলে হচ্ছে আরেক। এখানে যেহেতু আমরা বেস ধরে নিছি, বেস ধরে নেওয়ার কারণে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, 2 ধরে নিব এটাকে, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা 2 ধরে নিব, তাহলে 2 থেকে 1 গেলে আবার থাকে হচ্ছে কত, 1। সরি, এটা হচ্ছে শূন্য হয়ে যাবে তখন। অর্থাৎ এখানে 2 ধরে নেওয়ার কারণে এখানে এক যেটা আছে একটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে আবার এখানে 2, বাইনারি বিয়োগের যে বিষয়টা, এটা তোমাদের মাথায় আছে? আমার মাথায় ঘুরতেছে, আমার মাথায় দুইটা জিনিস ঘুরতেছে। পাঁচ থেকে সংখ্যা নামার বিষয়টাও ঘুরতেছে, আবার হচ্ছে 2-এর বিষয়টাও ঘুরতেছে। মশিউর দিন বাইনারি বিয়োগটা ঠিক মতো করছিল, এটা কেমন হবে দেখে আমাকে বলো। এটা হুম, বলো। ওই যে এখানে দুই দশ চিহ্ন আবার নিচে এক হবে, এটার সাথে নিচে এক যেটা আছে এটার সাথে আবার এক যোগ হবে না? এক যোগ হবে, তাহলে এক একে যোগ হইলে কত হয়েছে? দুই হবে, আবার উপরে দুই নিলে দুই থেকে দুই চলে যাবে, শূন্য হয়ে যাবে। তো এখানে যদি এরকম দুই, হবে। এখানে যদি 2 হয় তাহলে এখানের মধ্যে কত, এটা শূন্য না? 2 থেকে 2 দিলে এখানের হ্যাঁ। মধ্যে কত হচ্ছে, শূন্য হচ্ছে, এটাই তো। হ্যাঁ। ডান দিক থেকে আবার আসো, আমি যদি ডান দিক থেকে একদমই চলে আসি, তাহলে দেখো এখানের মধ্যে হচ্ছে 1। এখানের মধ্যে উপরে যেহেতু ছোট, সেজন্য আমরা এখানের মধ্যে নিলাম হচ্ছে কত, 2। 2 থেকে 1 গেলে আর থেকে হচ্ছে কত, 1। ঠিক আছে। তারপর এখানের মধ্যে এসে একটা কত হবে, দুই হয়ে যাবে। 2 হয়ে যাবে। তো এখানের মধ্যে তো এটা শূন্য, তাই না? জি। তো শূন্য যদি হয় এটাকে আমার 2 বানাইতে হবে না? হ্যাঁ। তখন 2 থেকে 2 গেলে থাকে কত, জিরো। 0। তার পরবর্তীতে গিয়ে এখানের মধ্যে শূন্য যেটা আছে এটা আবার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। জি। তারপর 1 থেকে 1 গেলে আবার কত, শূন্য। শূন্য। তার পরবর্তীতে এখানে দেখতেছি উপরে শূন্যটা আবার ছোট, তখন এটাকে হচ্ছে আমরা 2 বানাবো। 2 বানানোর পরে 2 থেকে 1 গেলে কত, 1। তারপর 1 যেটা 2 দেওয়ার কারণে এখানের মধ্যে আবার হচ্ছে 1 যোগ হবে, তার মানে হচ্ছে নিচে একটা 2 হয়ে যাবে। তো উপরেটাতে 1, 2 থেকে ছোট, এই জন্য এটাকে আবার 2 নিতে হবে এই জায়গাটার মধ্যে, নাকি? জি। তখন 2 থেকে 2 গেলে কত হয়, শূন্য। 2 থেকে 2 গেলে আবার হয়ে হচ্ছে শূন্য। তার পরবর্তীতে এখানে 2 নিছি বলে এই জায়গাটার মধ্যে আমাকে কত দিতে হবে, আবার 1 নিতে হবে। 1 থেকে 1 গেলে হচ্ছে শূন্য, তারপরে এই জায়গাটার মধ্যে হচ্ছে 1। তোমরা এই জিনিসটা একটু বাইনারি বিয়োগ ক্যালকুলেশনটা বের করে দেখো তো ঠিকঠাক মতো আছে কিনা। তাহলে এখানে যে 2 এর সাথে হচ্ছে কি ছিল, 1 যেটা আছে একটা যোগ হয়ে 3 হয়েছে। 3 থেকে 1 গেলে তারপর হচ্ছে 1 থাকে, সেজন্য একটা আমরা বসাইলাম।
তার পরবর্তীতে গিয়ে এখানে যেহেতু সরি এখানে 2 ছিল, কিন্তু এই যে পাশের 1 কিন্তু এখানে এসে যোগ হয়েছে না, হ্যাঁ। 3 থেকে 2 গেলে আর থাকে হচ্ছে 1। তারপর এখানের মধ্যে যেহেতু আমরা বেস নিছি অলরেডি, যেহেতু এটা ছোট ছিল, ওই বেস দেওয়ার কারণে এই জায়গাটার মধ্যে আবার 1 চলে আসছে একটা চিন্তার মধ্যে। তখন 1 থেকে 1 গেলে হচ্ছে 0 থাকতেছে, আর 1-এর সাথে তো কোনো ফাংশন নাই, এই জন্য একটা হচ্ছে এখানে বসে গেছে। আলটিমেটলি আমরা যে সংখ্যাটা, অর্থাৎ 54 এবং হচ্ছে E9, আমরা এটা এটা হচ্ছে কার ইকুইভ্যালেন্ট ছিল? E9 এর ইকুইভ্যালেন্ট বাইনারি ছিল। তারপর এটা হচ্ছে কার বাইনারি ছিল? 54 এর বাইনারি ছিল। ঠিক আছে, এবার করে হচ্ছে বাইনারিটা ছিল। এটা হচ্ছে কি নর্মাল বিয়োগ, অর্থাৎ আমরা বাইনারিতে যে বিয়োগটা করি সেই হিসেবে। এখন তুমি যদি এই জিনিসটাকে টুস কমপ্লিমেন্টারি হিসেবে দিকে নিয়ে আসো, অর্থাৎ দুইয়ের পরিপূরক হিসেবের মধ্যে নিয়ে আসো, তখন তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এখানের মধ্যে তো 6 বিট ছিল, আমাদের দুইয়ের পরিপূরক করতে গেলে অবশ্যই সেটাকে 8 বিট রেজিস্টারে পূরণ করতে হবে। কারণ এখানের মধ্যে চিহ্ন বিট বলে একটা কথা আছে। ধরো আমি যদি সিম্পলি তোমাদেরকে বলি যে 54, এটা তো নিজে একটা ডেসিমাল সংখ্যা। এখন আমি যদি বলি হচ্ছে E9 এর ডেসিমাল সংখ্যা কত, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি ডেসিমাল আমি নিতে যাই, আমি কনভার্টার দিয়ে এই জিনিসটা ব্যবহার করি, তোমরা হচ্ছে ইয়াতে ব্যবহার করে ফেলতে পারবা। E9 এর ডেসিমাল হচ্ছে তোমার 233। তাহলে 233 বড় নাকি 54 বড়? মানে 54 তো অলরেডি একটা ডেসিমাল নাম্বারের মধ্যে আছেই। E9 এর ডেসিমাল হচ্ছে কত? 233। তাহলে এখানের মধ্যে আমরা ওই যে গতকালকে স্যামের এবং থ্রির যে ফাংশনের ব্যবহারটা আমরা করছিলাম, সেখানের মধ্যে আমরা এই হিসেবে করে আমরা লিখতে পারি না যে 54 - 233, মানে E9 এর ডেসিমাল হচ্ছে কত? 233। তো এটার আউটপুটটা আলটিমেটলি কি কত আসবে? 233 এবং হচ্ছে 54, এটার আউটপুটটা কত আসবে? বিয়োগ করো। মাইনাস আসবে, এটা কনফার্ম, কারণ 233টা হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে? তাহলে 233 থেকে যদি 54 বিয়োগ দাও, তখন আসবে হচ্ছে -179। এটাই তো অ্যান্সারটা আসবে। তা আমাদেরকে এখন দেখতে হবে যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমাদের মাইনাসটাও ঠিক আছে কিনা এবং 179টাও ঠিক আছে কিনা। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে বিষয়টা খেয়াল করো। 1, 2, 4, 8, 16, 32, 64, তারপর হচ্ছে 128, মানে হচ্ছে 128। তাহলে 128 আর হচ্ছে 32-এ কত হয়? 128 প্লাস 32, তারপর 32-এর সাথে এখানে পাশেরটা কত? 16। তাহলে 32-এ যেটা আসছে সেটার সাথে হচ্ছে 16। তার পরবর্তী দিকে হচ্ছে এখানের মধ্যে 2, তার মানে হচ্ছে +2 + 1, ঠিকই দেখবো এখানের মধ্যে 179 আসছে। কত আসছে এখানের মধ্যে? 179 আসছে। কিন্তু এখানের মধ্যে এটাতে আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ হ্যাঁ। 1, 2, 4, 8, 16, তারপর হচ্ছে 32, 32, 64। 64 এবং হচ্ছে 128। তুমি যদি এই হিসেবের দিকে মিলাতে যাও, তখন দেখবা এই জায়গাটার মধ্যে তুমি টোটাল কতটা কোনটা পাবা? ওই যে 179টা পাবা। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় দেখি বলো তো? A1, মাইনাস। A1টাকে কি আমি নেগেটিভের মানের জন্য ধরে নিব, নাকি A1টাকে আমি 128-এর জন্য ধরে নিব? এটা একটা প্রবলেম না? হ্যাঁ। অর্থাৎ বাইনারি বিয়োগ করতে গেলে 179 বেরোচ্ছে, ওকে ফাইন, এটাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে এই যে মাইনাসটা, এই যে কেন? তাইলে আধুনিক সরল বর্তনীর মধ্যে তোমার মাইনাস ব্যবহার তোমার হচ্ছে কি, মানে বাইনারি বিয়োগ ব্যবহার না করে কেন দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করা হয়? এবারে বুঝতে পারছো বিষয়টা? বুঝছি। অর্থাৎ A1টাকে কি আমি মাইনাসের জন্য ধরে নিব, নাকি ওয়ানটাকে আমি 128 মানের জন্য ব্যবহার করে নিব? এই জিনিসটা ধরা যায় না, এই জন্য কি করতে হয়? দুইয়ের পরিপূরক ব্যবহার করতে হয়। এখন সেই হিসেবে যদি আমরা দুইয়ের পরিপূরক, অর্থাৎ তোমাদের যখন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে 54 - E9, তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে 54-এর বাইনারিটা লিখবা, তারপর হচ্ছে E9-এর বাইনারিটা লিখবা, লিখে দুটোটাকে ডাইরেক্টলি বিয়োগ করে ফেলবা। ঠিক আছে, বিয়োগ বিয়োগ করার পরবর্তীতে গিয়ে লিখবা যে আধুনিক তোমার হচ্ছে কি সরল বর্তনীর মধ্যে বাইনারি বিয়োগ ব্যবহার না করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা হয়, যা নিচে করে দেখানো হলো। অর্থাৎ প্রথমে উপরের অংশটুকু লিখবা, মানে বিয়োগ যেটা করতে হয় এটা লিখবা, এখন যেটা করলাম আর কি। তার পরবর্তীতে কি লিখবা? যে আধুনিক সরল বর্তনীতে তোমার বাইনারি বিয়োগ না করে দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করা হয়। আমি কি বুঝতে পারছি? কিন্তু বুঝছি। প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করে দেয় যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো, তাহলে কোনো কথা নাই, ডাইরেক্টলি দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করবো উপরে, এখন যেটা আমরা করলাম এটা করার দরকার নেই। কিন্তু যদি বলে এত বিয়োগ এত সমান সমান কত, তখন সেক্ষেত্রে উপরে যেটা আছে সেটা লেখার পরবর্তীতে কি দুইয়ের পরিপূরকটাও দেখবা, কারণ এক্সামিনার যে আছে
তার মাথায় যদি এই জিনিসটা খেলে যে আমি চাচ্ছি যে বাইনারি বিয়োগ, তাহলে সে বাইনারি বিয়োগটা উপরের দিকে পেয়ে যাবে। সে যদি বলে যে আমি চাচ্ছি এখানের মধ্যে দুইয়ের পরিপূরক ব্যবহার করি বিয়োগ, কারণ সে কি মিন করতেছে, মনে করো প্রশ্ন তো মাদ্রাসা বোর্ড দিয়ে দিছে, এখন মাদ্রাসা বোর্ড দিয়ে দেওয়ার পরে যে পরীক্ষার খাতা কাটবে, সে যদি মনে করো হচ্ছে মাথার মধ্যে এটা ঢুকে নেয় যে আমি এখানে বাইনারি বিয়োগ দেখলে হয়েছে, মানে সে ডেসিমালকে বাইনারি করছে, হেক্সাডেসিমালকে বাইনারি করছে, বাইনারি বিয়োগ করছে, বা সেটুকু নাম্বার দিয়ে দিব। আবার যদি সে মাথায় রাখে যে না এটা হইলে হবে না, সে দুইয়ের পরিপূরক করে করছে কিনা সে জিনিসটা আমি চিন্তা করব। তো তুমি দোনোটাই দিয়ে রাখবা। আমি কি বুঝতে পারছি বিষয়টা? বুঝছি। দোনোটাই দিয়ে রাখলে প্রথমত এই অংশটুকু তো আমাদের চলে গেল, এর পরবর্তীতে আমরা মাঝখানে একটা পয়েন্ট দিয়ে এই জিনিসটা লিখবো যে আধুনিক সরল বর্তনীর জন্য বাইনারি বিয়োগ উপযুক্ত নয়, সেজন্য দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করে নিচে দেখানো হলো। এই ধরনের একটা লেখা লিখে তার পরবর্তী দিকে নিচের দিকে দুইয়ের পরিপূরক করবা। এখন দুইয়ের পরিপূরক করার সময়ের মধ্যে তোমাকে মাথার মধ্যে হচ্ছে কি রাখার দরকার নেই, আহ তোমার মাথার মধ্যে হচ্ছে ওইটা রাখার দরকার নেই যে 233 বড় নাকি ছোট। তুমি সিম্পলি হচ্ছে 54 এর বাইনারিটা লিখবা। 54 এর কত বাইনারিটা তুমি লিখবা। তো 54 এর বাইনারিটা লিখলে তোমার হচ্ছে কত আসতেছে এখানের মধ্যে, আমি 10 দিলাম, ইকুয়াল টু 54 বাইনারিটা আমরা কত পাইছি? 110 110। আমি পাইছিলাম হচ্ছে 110110। তার মানে এখানের মধ্যে 6 বিট পাইছিলাম, আর 2 বিট আমাদেরকে জিরো দিয়ে ফিল আপ করতে হবে। 110 110, ঠিক আছে। তার পরবর্তীতে গিয়ে আমরা এখানের মধ্যে E9 এর আউটপুট কত পাইছিলাম? 1110 101 1110 101। এটা পাইছিলাম হচ্ছে আমরা কত, E9 এর বাইনারি, ঠিক আছে। E9 16 এটা হচ্ছে বাইনারি পাইছি। এখন আমরা কি করব? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, E9 যে নাম্বারটা আছে আমাদের ক্যালকুলেশনের মধ্যে বুঝতে হবে। এখানে E9 এর আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, তুলে দিলে 54 মাইনাস E9 আসতেছে না? তার মানে আমাদের E9 যেটা আগে, আমাদেরকে E9 এর কি করতে হবে, দুইয়ের মাইনাসের পরিপূরক নাম্বার। করতে হবে। হ্যাঁ, E9 এর মাইনাসের মানটা আমাদেরকে আগে হচ্ছে বের করতে হবে। তো E9 এর মাইনাসের মানটা যদি আমরা আগে বের করতে চাই, তখন আমাদেরকে প্রথমে এটা দুইয়ের পরিপূরক করতে হবে, একের পরিপূরক করতে হবে। তো আমরা হচ্ছে সবগুলো উল্টাই দিয়ে একের পরিপূরকটা করে ফেলতেছি, ঠিক আছে। শূন্যটাকে ওয়ান, ওয়ানটাকে জিরো বানাই দিচ্ছে। 0 1 0 0 0। তারপর এটার সাথে হচ্ছে এক যোগ করতেছি, মানে হচ্ছে আমরা E9 থেকে মাইনাস E9 এর মানটা বের করবো আর কি, ঠিক আছে। এবার এখান থেকে যদি সামনে মাইনাস E9 পাশে লিখে দিতে হবে না, ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ এটা পাশে লিখে দিবা যাতে ওর মাথার মধ্যে ঢুকে যায় আসলে এটা আমি কি বুঝাতে চাইছি। ওয়ান্স কমপ্লিমেন্ট লিখে দিবা আর কি এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তারপর এখানের মধ্যে যোগ করো, শূন্য একে হচ্ছে এক, এখানের মধ্যে এক এক শূন্য, এক শূন্য শূন্য শূন্য। তার মানে এটা হচ্ছে কিসের মান? -E9 এর মান, মানে -E9 এর বাইনারি মান, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমরা বলছি প্রথমে নেগেটিভের মানটা আমরা বের করে নিয়ে তার পরবর্তীতে গিয়ে আমরা ওই যে ইয়ার মানটা আছে 54 যেটা আছে সেটা এবং এটা দুটোটা কি করব, যোগ করব, ঠিক আছে। তার মানে এখন এখন জিনিসটা দেখো, আমরা তো E9 মাইনাসের মানটা বের করে ফেলছি। এখন হচ্ছে আমরা 54 এটার মানটা যেন কত ছিল, 110110। আমরা এখানের মধ্যে এবারে 54 এর মানটা লিখবো, যে 54 এর বাইনারি মান এভাবে করে লিখবো যে 54 এর বাইনারি মান, মানে এটা আমি আর লিখতেছি না আর কি, ঠিক আছে। ইকুয়াল টু দিয়ে, যেহেতু আমরা 8 বিট পূরণ করতে হবে, 110110। তার পরবর্তীতে কি হচ্ছে E9 এর -E9 এর বাইনারি মান, নট E9, আমরা তো -E9 এর বের করে ফেলছি তাই না। তো -E9 এর বাইনারি মান ইকুয়াল টু হচ্ছে কত, -E9 এর মানটা হচ্ছে এখানের মধ্যে লিখবা। এটা আমরা কত পাইছিলাম -E9 এর মানটা, তো এই তো উপরের দিকে আছে, সেটা হচ্ছে 0 0 0 1 0 1 1 1 0 1 1। তারপর কত দেখতেছি না আমি, ওয়ান জিরো আবার ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান হ্যাঁ আবার ওয়ান। এবারে দুটোটা আমরা কি করবো, ওই যে পরিপূরক ব্যবহার করলে তো আমরা যোগই করতে হবে। এবারে যোগ করবো, এখানে শূন্য একে হচ্ছে এক, এক একে শূন্য, হাতে রয়েছে হচ্ছে এক। তারপর তিনটা একে হচ্ছে এক হয়, আবার হাতে থাকে হচ্ছে এক, একটা এখানে বসে যাবে, আবার এক একে হচ্ছে এখানের মধ্যে শূন্য, এই জন্য এখানে হাতে থাকতে হচ্ছে এক, এক একে হচ্ছে শূন্য। তারপর হচ্ছে তোমার এখানে থাকতে হচ্ছে এক, একটা বসে গেছে, এখানের মধ্যে হচ্ছে জিরোটা থেকে গেছে। তাহলে এখান থেকে দেখো অষ্টম বিটটাতে কি পজিটিভ মান, 1 2 3 4 5 6 7 8। অষ্টম যে ঘরটা আছে এটা কিসের মানের মধ্যে আছে?
পজিটিভের মানের মধ্যে আছে। তাইলে ওকে, এই জায়গাটাই আমাদের হ্যাঁ, পজিটিভের মানের মধ্যে আছে। তো পজিটিভের মানের মধ্যে থাকার কারণে আমরা এই জায়গাটার মধ্যে কি করে দিব, মানে আমরা মাথার বাইরে রাখবো যে এখানের মধ্যে হচ্ছে উম এখানে আমাদের মানটা 129 আসছে কিনা দেখো তো। ওই যে ডেসিমাল কনভার্ট করার পরবর্তীতে এখানে কত আসছিল, 179। 1 2 4 8 16 32 64 0। এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের ওয়ান আসার কথা, ঠিক আছে? অর্থাৎ 179টা আমাদের এই জায়গাটার মধ্যে কিন্তু আসেনি। 1 2 4 8 16 32 64 এবং হচ্ছে 0। এটার কারণটা হচ্ছে আমি তোমাকে বলি, E9টা হচ্ছে বড় সংখ্যা না, অর্থাৎ এটা ডেসিমালটা বড় আসছে না, সেই জন্য এটা হুম। আমাদেরকে হচ্ছে উপরে রাখতে হবে। অর্থাৎ আলটিমেটলি এটার ম্যাথটা হবে হচ্ছে, উপরের দিকে E9 এর মানটা রাখলে, E9 এর মানটা যদি উপরের দিকে আমরা রাখি তাহলে কত আসতেছে, -E9 এর মানটা, -E9 ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 0 0 0 1 0 1 1 1। তাহলে এই দুটোটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। যোগ করলে এখানে রেজাল্টটা চলে আসবে, দেখো এর মধ্যে হচ্ছে 1 1 1 হচ্ছে 0, তারপর হচ্ছে হাতের একটা হচ্ছে কত 1। আসবে না এটাতেও, এটাতেও কেন আসবে না আমি তোমাদেরকে বলি। উম, প্রশ্নটা যেন স্যার কি ছিল, -E9 এর মানে বলেছে, কিরকম? এখানে -E9 এর এখানে শূন্য আছে প্রথমে। হুম, এখানে কোথায় বলেছে? আমরা তো E9 এর কমপ্লিমেন্ট করলাম না, 1 1 1 0 1 0 1। এটা ইনের নিচেরটা যে মানটা বাইরেছে এখানে মাইনাসের মান হলে জিরো এখানে ওয়ান ওয়ান। ওয়ান 0 1 হচ্ছে না, না এখানে তো ওয়ান থাকবে না, এটা হচ্ছে যোগ করার পরে এই জায়গাটার মধ্যে অষ্টম বিটের মধ্যে ওয়ান থাকবে। -E9 এর মধ্যে কোনো ধরনের ওয়ান থাকার কোনো ইয়া নেই, সমস্যা না ওটা। হম, দুইয়ের পরিপূরক ব্যবহার করেছে, এটা ব্যবহার করেছে। আচ্ছা, তোমাদের বই থেকে আমি হচ্ছে তুই একটা ম্যাথ দেখে আগে এটা বেশ কিভাবে অঙ্কটা করছে। হুম, এখানে বিষয় যেটা তোমাদেরকে বলি, আমরা যদি দুইটা ডিফারেন্ট ডাইমেনশনের অঙ্ক পাই, মানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে ধরো এখানে যেটা অঙ্ক দিছে সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ডাইমেনশনের অঙ্ক, অর্থাৎ একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। এরকম যদি অঙ্ক হয় তাহলে সেটার বিয়োগ হবে হচ্ছে সিম্পলি আমরা উপরের দিকে যেটা করছি সেটা, এটা দুইয়ের পরিপূরক হবে না। এই সিম্পলি এখানে আমরা যে অঙ্কটা করলাম এটাতে ক্লোজ হয়ে যাবে। আমার কথা বুঝতে বুঝছি। পারছো? এখানে হুম। এটা দুইয়ের পরিপূরক হবে না। যদি বলে তোমাদেরকে দুইয়ের পরিপূরক করতে, দুইয়ের পরিপূরকের অঙ্ক হবে হচ্ছে ডেসিমাল সংখ্যার উপরে, অর্থাৎ 4 বিট কিংবা 8 বিট রেজিস্টারের মধ্যে কখনোই হেক্সাডেসিমাল কিংবা অক্টাল প্রকাশ করে না, এখানের মধ্যে প্রকাশ করে অনলি হচ্ছে ডেসিমাল। বুঝতে পারছি বিষয়টা? ইন কেস তোমাদের প্রশ্ন যদি এরকম আসে যে 54 ও E9 কে তোমরা কি দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করো কিংবা দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো, যদি ইন কেস এই ধরনের প্রশ্ন আসে, তোমরা আগে 54কে ডেসিমালে কনভার্ট করে ফেলবা, 54কে ডাইরেক্টলি ডেসিমালে কনভার্ট করে ফেলবা। তারপর E9 যেটা আছে সেটাকেও ডেসিমালে কনভার্ট করে ফেলবা। তো 54 অলরেডি তো ডেসিমালে আছেই, অর্থাৎ এখানে বেস দেখলে তো আমরা বুঝতে পারতেছি এটা 54 ডেসিমালে আছে। E9কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করে ফেলি তাহলে এখানের মধ্যে কত আসতেছে, 233 আসতেছে। আমি বুঝতে পারছি? তখন আমাদের কি করতে হবে, 54-এর বাইনারি বের করতে হবে, 233-এর বাইনারি বের করতে হবে। 233 থেকে -233-এর মানটা বের করতে হবে দুইয়ের পরিপূরক ব্যবহার করবো। আমার কথা বুঝতে পারছো? বুঝছি। অর্থাৎ এখানে দুইটা বিষয়, আমি তোমাদেরকে যে বাড়ি কাজটা দিয়েছি সেই হিসেবে যদি আসে তার মানে দুইটা ডিফারেন্ট ডাইমেনশনের অঙ্ক, মানে আমি এখানে বুঝাইতে চাচ্ছি 54-এর বাইনারি বের করো, E9-এর বাইনারি বের করো, তারপর এটাকে বিয়োগ করো, মানে বাইনারি বাইনারি বিয়োগ। বুঝাইতে চাচ্ছে মেইনলি এটা, যেটা আমরা অলরেডি এখানের মধ্যে করছি। এখানে উত্তরটা শেষ।
ইন কেস তোমাদের যদি দুইয়ের পরিপূরক ব্যবহার করে এরকম দুটো ডিফারেন্ট ডাইমেনশনের অঙ্ক দেয়, তাহলে তোমরা যেটা করবো, প্রথমে 54 অলরেডি ডেসিমেলে আছে, ধরো এখানে একটা অক্টাল নাম্বার দিছে, এই 54টা একটা অক্টাল নাম্বার, তাহলে অক্টালটাকে আগে ডেসিমেলে নিবা, তারপর হচ্ছে তোমার যেটা ইয়ে আছে হেক্সাডেসিমাল, এটাকেও ডেসিমেলে নিবা। ডেসিমেলে নেওয়ার পরবর্তীতে তুমি স্টেটমেন্টে নিয়ে আসবা, অর্থাৎ 54টা এখানের মধ্যে ছোট, 233টা হচ্ছে বড়। তাহলে 233 মানে E9 এর আগে হচ্ছে মাইনাস আছে, সেই জন্য এটার আলটিমেট উত্তরটা আসবে কত, 179। তখন গিয়ে তোমাকে কি করতে হবে, 233কে আগে দুইয়ের পরিপূরক করে -233 এর মান বের করতে হবে। তার পরবর্তীতে গিয়ে তুমি -233 এর যে মানটা আছে, তারপর 54 যে বাইনারিটা আছে সেটা 8 বিটে নিয়ে গিয়ে তুমি সেটাকে হচ্ছে দুইয়ের পরিপূরক ব্যবহার করে বের করলে দেখবো তোমার মাইনাসও বের হবে, 179ও বের হবে। আমার কথা করে বুঝতে পারছো? কিন্তু তোমাদেরকে যেটা বাড়ির কাজ দিছি, বাড়ির কাজটা হচ্ছে এখানে যেরকম দেওয়া হয়েছে এরকমই। মাহিমা, তোমার কি বিষয়টা ক্লিয়ার? চ্যাট বক্সে একটু জানাও তো, চ্যাট বক্সে একটু জানাও এখানে আমরা যে বাড়ির কাজটা দিলাম, এই বাড়ির কাজটা কিন্তু যেটুকু তো অঙ্ক আগে করছিলাম এতটুকুতেই শেষ। ঠিক আছে? কারণ এটা দুইটা ডিফারেন্ট ডাইমেনশনের অঙ্ক দিয়ে আমাকে বাইনারি দিয়ে নিতে বলছে। আর এখন আমি 54কে বাইনারিতে নিয়ে যাব, E9কে বাইনারিতে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর সেটা বিয়োগ করে দিব। কিন্তু যদি বলে দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো, তখন সেক্ষেত্রে 54 তো অলরেডি ডেসিমালে আছে, ধরো ডেসিমালে নাই আর কি, একটা অক্টাল নাম্বার আছে, তাহলে সেটাকে আগে ডেসিমেলে নিবা। E9কেও তুমি ডেসিমেলে নিবা, কারণ দুইয়ের পরিপূরক করার জন্য আমাদেরকে সংখ্যাগুলো ডেসিমেল থাকা লাগে। এবং সেখানের মধ্যে আমাকে দেখতে হবে আমার স্টেটমেন্টটা কি। স্টেটমেন্ট হচ্ছে 233 বা E9 এর আগে মাইনাস, তারপরে 233কে আমার দুইয়ের পরিপূরক করতে হবে। এই যে একটু আগে মশিউর যেগুলো করছো সেটা হচ্ছে, তুমি এই জায়গাটার মধ্যে অর্থাৎ 233-এর মান যখন তুমি বের করা হচ্ছে, ধরো আমি E9 এর মান যখন বের করতেছি, তুমি বলতেছো এখানে অষ্টম বিটটা 1 থাকা উচিত। আসলে যখন তুমি মান বের করবা তখন অষ্টম বিটটা 1 থাকতেছে কি না থাকতেছে এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি যখন যোগ করতেছো এই জায়গাটার মধ্যে, তখন অষ্টম বিটটা কি আছে। আমি বুঝতে পারছি মশিউর? জি স্যার, বুঝছি। ম্যাটার এখানে করে না যে অষ্টম বিটটা কি আছে, এখানে আমাদের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে নেগেটিভ যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটার মানটা বের করা দুইয়ের পরিপূরক ব্যবহার করে। আমাদের কাছে ম্যাটার করবে হচ্ছে এই জায়গাটাই, যখন আমরা সেটাকে দুইয়ের পূরক ব্যবহার করে যোগ করব। বুঝতে পারছো বিষয়টা? তখন যদি 1 থাকে তাহলে এটাকে আবার রিনিগেশন করতে হয়, মানে হচ্ছে দুইয়ের পরিপূরক করতে হয়। আপাতত এটুকু মাথায় রাখো, যেটা পারিগাছ দেওয়া হয়েছে সেটার আলটিমেট উত্তরটা হচ্ছে এটা, এই যে উপরে যেটা আছে সেটা, এটা হচ্ছে বিষয়। তারপর তোমরা এখানের মধ্যে কয়েকটা বাড়ি গাছ দেওয়া হয়েছে, যে 1000 সামথিং 101 মাইনাস হচ্ছে 1010, মানে এটার মানটা আসলে কত, এটা তো বাইনারি বিয়োগই। আশা করি এটা পারবা ইজিলি। তারপর আমি তোমাকে একটু করে দিই, তোমাদের দুটো মিলছে কিনা দেখো। 10, কয়টা জিরো এখানের মধ্যে, 1 2 3 4, চারটা জিরো, 1 2 3 4, চারটা জিরো। তারপর হচ্ছে মাইনাস 11010, 11 11 0 1 নাকি? আচ্ছা, এখানের মধ্যে তো আবার ইয়া হবে, ওয়েট, আমি লাস্ট অঙ্কগুলো লিখিনি। এখানে হচ্ছে কত, 101 হবে, 101। তারপর এখানের মধ্যে আছে হচ্ছে কত, 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘরের মধ্যে আছে হচ্ছে কত, 11010, 11010 বিয়োগ। তো বিয়োগ তো তোমরা অলরেডি জানো, 1 লিখতে হবে। এখানে যেহেতু এটা উপরের সংখ্যাটা কত ছোট, সেজন্য হচ্ছে এখানের মধ্যে 2 হবে। তো 2 হলে 2 থেকে 1 গেলে আর থাকে হচ্ছে 1। তো এখানে যেহেতু আমি 2 যোগ করছি, এই শূন্যটা শূন্য থাকলো না, শূন্যটা এখানে 1 হয়ে গেল। তো উপরেরটাও তো 1, মানে সমান সমান, তো 1 থেকে 1 গেলে হচ্ছে কত, শূন্য। আবার এখানে দেখতেছি এখানে তো হাতে মাতে কিছু নাই, নিচেও কোনো যোগ করার কিছু নেই। তখন উপরে শূন্যটা যেহেতু ছোট পড়ে গেছে, নিচের একটা যেহেতু বড় হয়ে গেছে, এটাকে আবার হচ্ছে আমি 2 ধরে নিব। তো 2 ধরে নিলে 2 থেকে 1 গেলে হচ্ছে 1। যেহেতু এখানে বেস 2 ধরছি, এই একটা এখন আর 1 থাকবে না, একটা হয়ে যাবে এখন হচ্ছে 2। তো 2 এর তুলনায় এখন শূন্যটা কি আবার ছোট হয়ে গেছে না? সেজন্য শূন্যটাকে আবার হচ্ছে কত ধরে নিব, 2 ধরে নিব। তো 2 ধরে নিলে শূন্যটাকে 2 থেকে 2 গেলে আর থাকে হচ্ছে কত, শূন্য। এখন যেহেতু এখানে বেস ধরছি, এই জায়গাটার মধ্যে আমি 1 চিন্তা করতে হবে, যে এখানের মধ্যে 1 যুক্ত হবে। উপরে শূন্যটা আবার ছোট পড়ে গেছে, তখন উপরেরটাকে আমি আবারও 2 ধরে নিব। 2 থেকে 1 গেলে আর থাকে হচ্ছে কত, 1। যেহেতু এখানে 2 ধরছি সেজন্য এখানের মধ্যে আবার 1 চিন্তা করবো। আবার শূন্যটা ছোট পড়ে গেছে, সেজন্য উপরেরটাকে আবার 2 ধরে নিব। তো 2 থেকে 1 গেলে আবার থাকে হচ্ছে 1। যেহেতু এখানের মধ্যে 2 ধরছি, বেস ধরছি, সেজন্য এখানের মধ্যে আবার 1 চিন্তা করব। 1 থেকে 1 যদি যায় তাহলে হচ্ছে আর কিছু থাকে না, তার মানে হচ্ছে শূন্য। ঠিক আছে?
আর তোমাদের বিয়োগটা কি ঠিক হয়েছে কিনা সেই জিনিসটা তোমরা বুঝতে পারবো হচ্ছে ক্যালকুলেটরে সিম্পলি কি বের করে ফেলবা, তোমরা হচ্ছে ডেসিমাল বের করে ফেলবা, মানে এটা আলাদা বিষয়, এটা আবার পরীক্ষার হলের মধ্যে লিখিও না। ক্যালকুলেটরে গিয়ে ডিরেক্টলি হচ্ছে মানে নাম্বারটা বের করবা, যে বাইনারি থেকে ডেসিমালে মারি দিবা। বাইনারি সংখ্যাটা লিখবা যে 100 100 00101, তার মানে এটা ডেসিমাল হচ্ছে কত, 133। 133, ঠিক আছে। তারপরে নিচে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত, 11010, 11010, এটার হচ্ছে কত, 26। তাহলে তুমি চিন্তা করো 26 থেকে 133 বিয়োগ দিলে কত হয়। 26 থেকে 133 বিয়োগ করলে 13 উপরেটা হচ্ছে 13 ধরলে, এখানে 6 ধরলে, এখানে মধ্যে হচ্ছে আর কত, তার মানে হচ্ছে আর 100 কত থাকবে এখানের মধ্যে, 100 এদিকে 4 7, 107 থাকবে, ঠিক আছে। 107। এখন তুমি এই জায়গাটার মধ্যে দেখবা যে 107 আসছে কিনা। অর্থাৎ এই বাইনারিকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো, 0 1, জিরোটা তো শুরুর দিকে আছে, এটার কোনো মূল্য থাকবে না। 11010111, দেখবা এটার আউটপুট 107 আসছে কিনা। যদি দেখো যে 107 আসছে, তখন ধরে নিবা তোমার বিয়োগটা একদম সাকসেসফুলি হয়ে গেছে। মানে এটা হচ্ছে ফ্যাক্ট চেক করা, মানে আসলে তোমার অঙ্কটা হয়েছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য। কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষার হলে যদি বাইনারি বিয়োগ আছে, তোমাকে এভাবেই করতে হবে। কিন্তু তোমার বিয়োগটা ঠিকঠাক হয়েছে কিনা সেই জিনিসটা ফ্যাক্ট চেক করবা কিভাবে, এটারও ডেসিমাল বের করে ফেলবা ক্যালকুলেটরে, এটার ডেসিমাল বের করে ফেলবা। এবার 133 থেকে 26 বিয়োগ দিলে দেখবে 107 আসছে। এই 107টা তুমি এখানে বুঝে পাচ্ছ কিনা, এটা যদি বুঝে পাও তাহলে ধরে নিবা তোমার বাইনারি বিয়োগটা ঠিক আছে। চ্যাট বক্সে জানাও এই জিনিসটা বুঝতে পারছো এবারে। এখানে যেটা বুঝিয়ে দিলাম এটা সবাই বুঝছো, চ্যাট বক্সে জানাও। বক্স ডান দিকে যেটা আছে এটা হচ্ছে ফ্যাক্ট চেক করার জন্য, এটা কোনোভাবেই কিসের জন্য না, পরীক্ষার হলে লেখার জন্য। বাম দিকের বিয়োগটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা হচ্ছে বুঝে নিবা, এটাই হচ্ছে বিষয়। তারপর একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে 3010 এর পরবর্তী সংখ্যা কোনটি, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে ছিল, যে 3010 এর পরবর্তী সংখ্যা কোনটি। ওকে ফাইন। 3010, এটা কি একটা ডেসিমাল সংখ্যা না? ডেসিমাল সংখ্যা। কি সংখ্যা এটা, 3010টা কি দিছিলাম আমরা, ডেসিমেল দিছিলাম না, এটার বেস কি দেওয়া হয়েছিল? চ্যাট বক্সে একটু জানাও 3010 এর পরবর্তী সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার দিয়েছিলাম। মাহিমা কি বলতে চাচ্ছ, কি ভুল হয়েছে দেখি একটু বলো তো। আচ্ছা, ভুল যদি এটা বুঝাইতে চাও যে এটার পর অর্থাৎ অক্টালের বেসটা দাও নাই, তাহলে এটা আমরা বুঝে গেছি। আর অন্য কোনো ভুল ইন্ডিকেট করতেছে কিনা সেটা আমাদেরকে বলো। তাহলে এই জায়গাটার মধ্যে চিন্তা করো, 3010, 3010 কথাবার্তা ছাড়া ডিরেক্টলি ক্যালকুলেটর হাতে নিবা। 3007 না? আচ্ছা ওকে। 3007 এর পরবর্তী সংখ্যাটি কত দেখো। আমরা স্বাভাবিকভাবে জানি যে ডেসিমেলের পরবর্তী যে সংখ্যাটা, সরি অক্টালের যে পরবর্তী সংখ্যা, লাস্ট যে সংখ্যাটা 0 থেকে 7 পর্যন্তই হয়, অর্থাৎ 7-এর পরবর্তীতে আর কোনো সংখ্যা হয় না। তখন সেক্ষেত্রে আমাদের 7টা যদি 0 হয়ে যায়, তার আগের ঘরের মধ্যে যেটা আছে সেটার সাথে হচ্ছে আমাদের এক যোগ হবে। তার মানে এখানে যেহেতু অলরেডি শূন্য আছে, সেজন্য এখানের মধ্যে এক হয়ে যাবে। মানে ইনকেস যদি এখানের মধ্যে কি হয়, ইনকেস যদি এখানের মধ্যে মনে করো 2 আছে আর কি, তখন মনে করো এখানে লিখতে হবে হচ্ছে কি 3030, তখন উত্তরটা হচ্ছে এরকম। এখন যেহেতু এখানে 0 আছে, তার আগের ঘরে এক যুক্ত হয়ে, অর্থাৎ এক এ ঘরে আপডেট হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, যখন আমরা ঘড়ির টাইম দেখি, হ্যাঁ ঘড়ির টাইমের মধ্যে কি হয়, যখন তোমার 12টা বাজে, 12টা বাজার পরবর্তীতে আহ যখন তোমার কি 12টা 59 হয় মনে করো, ঠিক আছে। যখন কি হয়, 12টা 59 হয়, এর পরবর্তীতে গিয়ে যখন আরেক মিনিট পাস হওয়ার পরে যখন পরবর্তী টাইম জোনে যাবে, তখন এটা কি অটোমেটিক্যালি, যদি 12 ঘন্টার টাইম থাকে তাহলে হচ্ছে একটা হয়ে যায়। আর যদি 24 ঘন্টার টাইম জোন থাকে তাহলে সেখানের মধ্যে হচ্ছে কত হয়, 1300 হয়ে যায় না? তার মানে আলটিমেটলি খুব খেয়াল করো, এখানের মধ্যে হচ্ছে এটা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে 60-এর পরবর্তীতে সে আবার 1 2 3 থেকে শুরু করবে। তখন সে এটাকে পুরোটা 0 বানিয়ে দিয়ে তার আগের ঘরটাকে সে এক আপডেট করে দেয়, মানে তখন 13টা বাচ্চা বা একটা বাচ্চা এভাবে করে ইন্ডিকেট করে বিষয়টা। এর আগের ঘরে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি কেন, কারণ তার আগের ঘরে তো চেঞ্জেসটা সে আনবে, তাই না? এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাই এখানের মধ্যে ঠিক একইভাবে এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে হচ্ছে অক্টাল পদ্ধতি। তো 7ই যদি অক্টালের লাস্ট ডিজিট হয়,
তাইলে হচ্ছে আমরা এই জায়গাটাকে শূন্য বানিয়ে তার আগের ঘরের মধ্যে হচ্ছে আমরা এক যোগ করে দিব। ধরো ইনকেস এখানের মধ্যে 3 আছে, তখন হচ্ছে 3047 হবে, সরি 3040 হবে। পরবর্তী সংখ্যাটা আই থিঙ্ক এবারে বুঝতে পারছো যে এই কি বলে, এই সংখ্যাটার পরবর্তী অর্থাৎ 3007 এর পরবর্তী সংখ্যাটা কত, আশা করি এটা বুঝতে পারছো। এর পরবর্তীতে গিয়ে তোমাদের আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে, আচ্ছা এটা লিখে দিই। এর পরবর্তীতে আরেকটা সংখ্যা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কত, D30F, D30F, এটার কি আগের নাম্বার কত? তা আগের নাম্বার কি চিন্তা করে দেখো, একটা যদি লাস্ট নাম্বার হয়, এফ এর আগের ঘরটাতে ই হবে, তাই না? তার মানে এখানের মধ্যে হবে হচ্ছে কত, D30E। এফ এর আগের ঘর ই না, লাস্টের ঘরটাকে আমি চিন্তা করবো যে এটা কত। এটা হচ্ছে আগের ঘরটা হচ্ছে D30E হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তার পরবর্তী যেটা, সেটা হচ্ছে -7 + 3, এটার হচ্ছে বাইনারিটা কত হবে। এটা হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে তোমাদেরকে করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের প্রশ্নের মধ্যে ডিরেক্টলি বলা থাকবে যে 7 ও 3-এর মধ্যে 2 এর পরিপূরক, -7 ও 3 এর মধ্যে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করো। মানে এভাবে বলবে যে -7 ও 3-এর মধ্যে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করো। তাহলে স্টেটমেন্টটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। তো এটা যদি দাঁড়ায় আলটিমেট কথাটা, তাহলে এটার আউটপুটটা কত হবে? আমাকে চিন্তা করতে হবে এটার আউটপুটটা হবে হচ্ছে কি -7, এখানে যেহেতু অলরেডি প্লাস আছে, প্লাসে প্লাস এখানের মধ্যে হয়ে যাবে হচ্ছে প্লাস, তার মানে +3। তার মানে এখানের মধ্যে আমাকে 7-এর 2 এর পরিপূরক করতে হবে আগে। তাহলে আমরা 7-এর তো আমরা জানি যে 7-এর বাইনারি মানটা হচ্ছে কত, 7-এর বাইনারি মান হচ্ছে 111। তারপর এখানের মধ্যে বাকি যে 5টা বিট আছে সেগুলো আমাদেরকে 0 দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, 1টা 2টা 3টে 4টা 5টা, 5টা ফিল আপ করে দিয়েছি। তারপর এখানের সাথে আমাদেরকে প্রথমে পরিপূরক করতে হবে 11111, পরিপূরক ব্যবহার করে পরে প্লাস যোগ 1 দিতে হবে। 1 এ 0 হচ্ছে 1, এর পরবর্তীতে 0 0 1 1 1 1, এটা হচ্ছে আমরা দিলাম। দেওয়ার পরবর্তীতে গিয়ে আমরা যেহেতু 7 থেকে অলরেডি -7-এর মানটা বের করে ফেলছি, ঠিক আছে? এবার আমরা হচ্ছে কি করব, ওই প্রথমে -7-এর মানটা লিখব। এখানের সাথে এবার ডিরেক্টলি তুমি করে ফেলতে পারো। মনে করো 3, 3 ইকুয়াল টু হচ্ছে কত, 3 ইকুয়াল টু হচ্ছে কত, 11 নাকি, 2 × 3, তারপর হচ্ছে 0 0 0 0 0 0। আর একটা দিলে এটাকে করবো হচ্ছে যোগ। যোগ এই জন্য না যে যে বাইনারি পদ্ধতি ব্যবহার করে তোমাকে যোগ করতে বলছে। যোগ এটা কিসের জন্য, এই স্টেটমেন্টের জন্য যোগ বা বিয়োগ এটা কাজে লাগে। কিন্তু আলটিমেটলি লাস্টের দিকে তোমাকে যোগই করতে হবে, অর্থাৎ শুরুর দিকে নেগেটিভ যেগুলো আছে নেগেটিভ গুলোর মান বের করে ফেলবা, পজিটিভ গুলোর কোনো পরিপূরক করার দরকার নেই। সবকিছু করার পরে ফাইনালি তোমাকে 2 এর পরিপূরকের মধ্যে যোগই করতে হবে কিন্তু। এটা আমি বারবার বলতেছি। তোমরা অনেকে এই জায়গাটার মধ্যে মানে পদস্খলন ঘটাবা, সেটা হচ্ছে কি, মানে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে বলতেছে, তার মানে হয়তো এখানে বিয়োগ করতে হবে, লাস্টে এসে বিয়োগ করবা না। যোগ করতে বলো বিয়োগ করতে বলো, লাস্টে এসে এটা অবশ্যই যোগ হবে। যোগ বা বিয়োগের কাজটা কেন হচ্ছে, শুরুর দিকের স্টেটমেন্টটা বোঝার জন্য কাজে লাগতেছে, দ্যাটস ইট। এখানে আমরা যোগ করব। তাহলে 1 1 হচ্ছে কত, 0। তাহলে এখানের মধ্যে হাতে কত থাকতেছে, 1 থাকতেছে, আবার 1 1 হচ্ছে 0, আবার হাতে 1 থাকতেছে, একটা বসে যাবে যেহেতু দুটোটা শূন্য এখানে। তারপর এখানের মধ্যে 1, এখানের মধ্যে 1, এখানের মধ্যে 1, এখানের মধ্যে 1, এখানের মধ্যে 1। এখন ঝামেলাটা কোথায় হচ্ছে, -7 এবং 3, এখানের মধ্যে আউটপুটটা কত আসতেছে, -7 এবং 3-এর মধ্যে আউটপুটটা কত আসতেছে এখানের মধ্যে, যেহেতু 7টা বড় সংখ্যা তার মানে -4 আসবে না। তার মানে এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর যে বিটটা আছে এটা হচ্ছে মাইনাস। তার মানে -4-এর মধ্যে আমরা মাইনাসটা বুঝে ফেলতে পারছি যে এখানে মাইনাস আসছে। কিন্তু এখানে 4 আনার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এটাকে যদি আমি আবারও 2 এর পরিপূরক করতে যাই, এখানে নিচের দিকে লিখতেই হবে যে এখানে অষ্টম বিটটি 1 অর্থাৎ ঋণাত্মক, সেজন্য সংখ্যাটিকে, বাইনারি সংখ্যাটিকে আবারও 2 এর পরিপূরক করতে হবে। এভাবে করে লেখার পরে নাম্বারটা লিখবা। নাম্বারটা লেখার পরবর্তীতে গিয়ে এটাকে আবার 2 এর পরিপূরক করার জন্য প্রথমে 1 এর পরিপূরক করবা, 0 0 0 0 0। এর পরবর্তীতে গিয়ে এখানে পাশে লিখে দিবা যে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তার পরবর্তীতে এটার সাথে হচ্ছে 1 যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পরবর্তীতে 1 1 আস্তে আস্তে 0, আবার হাতে হচ্ছে 1, সেজন্য 1 1 হচ্ছে 0, আবার হাতে হচ্ছে 1, একটা এখানে বসে যাবে, বাকি 0 0 যেগুলো আছে এগুলো বসে যাবে। তাহলে এবারে তুমি দেখো এই জায়গাটায় আমরা প্রুফ পেয়ে গেলাম
যে এটা হচ্ছে মাইনাস, আর এখানের মধ্যে আমরা পেয়ে গেলাম 1 to 4 এর হিসাবের মধ্যে, যে এখানের মধ্যে 4। তার মানে আলটিমেটলি আমাদের স্টেটমেন্ট অনুযায়ী যে আউটকামটা আসার কথা সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ -4টা কিন্তু ঠিকই চলে আসছে। অঙ্কটা বুঝতে পারছো? এই অঙ্কটা বুঝতে পারছো কিনা দেখো, চ্যাট বক্সে জানো অঙ্কটা বুঝে গেছে। ওকে, এবারে তার পরবর্তী সংখ্যা যেটা সেটা হচ্ছে -7 + -3। -7 + -3, খেয়াল করো। -7 কে, ঠিক আছে, -7 কে, -7, হ্যাঁ, -7 কে -3 এর সাথে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করো। প্রশ্ন আসবে হচ্ছে এরকম, -7 কে -3 এর সাথে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করো। তাহলে আমরা দাঁড় করাই ফেলছি যে এটাই বলতেছে মূলত। তাহলে এটাই যদি আমাদেরকে বলে, তাহলে এখানের স্টেটমেন্টটা কোন জায়গায় আসতেছে দেখো। -7 যেটা আছে, -7 ঠিকই রয়ে গেছে। -3 যেটা আছে, প্লাসে মাইনাসে মাইনাস ব্র্যাকেটটা উঠে গেলে তার মানে এখানে -3। তার মানে বুঝে গেলাম যে -7 এবং -3 দোনোটারই আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক বের করতে হবে। তো এটার আউটপুটটা আলটিমেটলি কত আসবে, -10 আসবে, কারণ দোনোটাই যেহেতু মাইনাস, সংখ্যাগুলো হচ্ছে কি হবে, যোগ হবে। আমরা এর আগেও কিন্তু এটা বলছিলাম। তার মানে আমাদেরকে এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে মাইনাসও আসবে আবার টেনও আসবে। এবারে তাহলে এখন আমরা কাজ করা শুরু করব। আমরা প্রথম হচ্ছে 7-এর মানটা বের করব। 7-এর মান কত, 111। তার পরবর্তীতে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 7-এর মানকে আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, যেহেতু আমরা 7 থেকে -7-এর মানটা বের করার দিকে যাচ্ছি। এবারে ওয়ান যেটা আছে, ওয়ানটাকে জিরো করবো, ওয়ানটাকে জিরো করবো, জিরো করবো, এদিকে 1 1 1 1 1 এটা বসে দিলাম। এবারে প্লাস দিয়ে 1 করলাম, কারণ 2 এর পরিপূরক করতে হবে। এখানে যেটা করলাম সেটা হচ্ছে 1-এর পরিপূরক ছিল, মানে উল্টে দিয়েছিলাম। এবারে শূন্য একে হচ্ছে 1 0 0 1 1 1 1 1। ঠিক আছে, তা আমাদের 7 থেকে কিসের মান বেড়ে গেল, -7-এর বাইনারি মানটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারছি। এখন আবার এবং দিয়ে আমরা হচ্ছে কি করব, 3-এর মানটা আগে প্রথমে বের করব। 3-এর মানটা হচ্ছে 2 1 3। বাকি 6টা যেগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করে দিব শূন্য দিয়ে। 8 বিট পূরণ করলাম। পূরণ করার পরবর্তীতে গিয়ে সেখান থেকে আমাদের -3 মান যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে কত দিতে হবে, এখানে প্রথমে 1-এর পরিপূরক করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা 0, এটা 0, এটা 1 1 1 1 1 1। ঠিক আছে, তারপর এটার সাথে হচ্ছে আমরা 1 যোগ করবো 2 এর পরিপূরক করার জন্য, মানে কি -3 মানটা বের করার জন্য। তো -3 মানটা তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে দেখো, শূন্য একে হচ্ছে 1, এখানে মধ্যে হচ্ছে শূন্য, এখানে 1 1 1 1 1 1। ঠিক আছে, তার মানে এবারে -3ও পেয়ে গেছি, -7ও পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, নেগেটিভ মান যেহেতু দুটোটা পেয়ে গেছি, এখন আমাদের এই -7-এর মান এবং -3-এর মান দুটোটা করতে হবে হচ্ছে কি, এখন -7-এর বাইনারি মান, তারপর হচ্ছে -3 এর বাইনারি মান, দুটোটা হচ্ছে আমাদেরকে এখানের মধ্যে বসাইতে হবে। -7-এর আমরা 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি মানটা কত পাইলাম, তোমার হচ্ছে 5টা 1 0 0 1, 1 2 3 4 5 0 0 1 পাইছি। তারপর -3 মানটা আমরা কত পাইছি, -3 বাইনারি মানটা আমরা পাইছি হচ্ছে 6টা 1 0 1, 1 2 3 4 5 6 0 1। হ্যাঁ, এটাই পাইছি। এবার এখানের মধ্যে কি করতে হবে, আমাদেরকে কিন্তু যোগ করতে হবে। আমি বলতেছি বারবার, প্রথমে নেগেটিভের মানগুলো বের করে ফেলে লাস্টে এসে যোগ করতে হবে। এবারে যোগ করো, 1 1 হচ্ছে 0, তারপর এখানে হাতে থাকতেছে হচ্ছে 1, একটা বসে যাবে, এখানের মধ্যে একটা বসে যাবে, আবার 1 1 শূন্য, হাতে রয়েছে হচ্ছে 1, 1 1 0 0 1 1, আবার হাতে রয়েছে 1 1 0 0 1 1, আবার হাতে রয়েছে 1 1 1 0 0 1 1, আবার হাতে রয়েছে 1 1 1 0 0 1 1। তারপর এখানে 1 যেটা আছে একটা হচ্ছে এখানে বসে যাবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বিটটা হচ্ছে নেগেটিভ, এবং 9 নম্বর বিটটা হচ্ছে ওভারফ্লো হয়ে চলে আসছে। এটা এখানে বলে দিতে হবে তোমাকে, নিচের দিকে এটা হাতে লিখে বলে দিতে হবে যে উক্ত যোগফলে নবম বিটটি ওভারফ্লো হিসেবে চলে এসেছে এবং অষ্টম বিটটি 1 তথা ঋণাত্মক, কাজে এটিকে আবার 2 এর পরিপূরক করতে হবে। এভাবে করে তোমাকে লিখতে হবে। লেখার পরবর্তী থেকে এবারে সংখ্যাটা লিখবা, অর্থাৎ মানের যে সংখ্যাটা আছে 8 বিটের সেটা লিখবা। লেখার পরবর্তী থেকে তোমার হচ্ছে কি 2 এর পরিপূরক ব্যবহার করে লিখবা। এখানে আমরা একটা জিনিস বুঝে যেতে পারছি, আমরা যে -10 আলটিমেটলি আমাদের বেরোইতো, মাইনাসের বিষয়টা আমাদের ক্লিয়ার।
যে আমাদের অঙ্ক ঠিকঠাক মতো আগাচ্ছে। এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে কি 10টা ঠিক মতো আমরা পাচ্ছি কিনা, বুঝতে পারছি কিনা। এবার এটাকে 2 এর পরিপূরক করলে দেখা যাক 10 আসে কিনা। প্রথমে আমরা এটাকে 1 এর পরিপূরক করব। ওয়ান্স কমপ্লিমেন্ট 1, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য, এটা 1, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা হচ্ছে শূন্য। তারপর এটার সাথে হচ্ছে আমরা কত যোগ করব? 1 যোগ করব। বলে দেখা 1 একে শূন্য আসতেছে, হাতে রয়েছে 1, একটা বসে যাবে। এখানের মধ্যে হচ্ছে শূন্য, এখানে 1, এখানে শূন্য, 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 শূন্য। তারপরে আলটিমেটলি এখানে 2 এর ঘরে এবং 8 এর ঘরে সিগন্যাল আছে, তার মানে 10। তার মানে ঘুরে ঘুরে আমরা কিন্তু আমাদের উত্তর ঠিকই পাইছি, অর্থাৎ মাইনাসও পাইছি, আবার এদিকে টেনটাও পেয়ে গেছি। বুঝতে পারছো অঙ্কটা? এই পুরো অঙ্কটা বোঝার চেষ্টা করো যে ঠিকঠাক কোনো মাথায় ঢুকছে কিনা। এই পুরো অঙ্কটা তোমাদের মাথায় ঢুকছে কিনা দেখো। ক্লিয়ার হইলে চ্যাট বক্সে জানাও ক্লিয়ার হয়েছে হচ্ছে সেটা। এই অঙ্কটা ক্লিয়ার হইলে চ্যাট বক্সের মধ্যে জানাও যে ক্লিয়ার হয়েছে। ওকে। তোমরা আমার মনে হচ্ছে দুইটা জায়গায় বেশি প্রবলেমে পড়বা। স্টেটমেন্ট বোঝাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের স্টেটমেন্টে বোঝা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা হয়তো এই জায়গাটাই মনে করবা যে অষ্টম বিটটাকে কিছু করতে হবে। এই জায়গাটাই হয়তো মনে করবো অষ্টম বিটটাকে কিছু করতে হবে। আমি বারবার বলতেছি, তুমি যখন 7 থেকে -7 এর মান বের করতেছো, তখন অষ্টম বিট নিয়ে তোমার চিন্তা করার কোনো কিছু নেই। তুমি যখন 3 কে -3-তে নিচ্ছ, তখন অষ্টম বিট থেকে চিন্তা করার কোনো কিছু নেই। তুমি চিন্তা করবা যখন এই -7 এবং -3 কে তুমি করবা যোগ, মানে লাস্টের দিকে এসে, তখন গিয়ে এখানের মধ্যে অষ্টম বিটটা কি আসতেছে সেই জিনিসটা তোমার চিন্তার বিষয়। এবারে বুঝতে পারছো? আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তোমার স্টেটমেন্টে কি চাইছে, সেখানে এসে তুমি আগে দেখবা নেগেটিভ মান কোথায় পাওয়া যাচ্ছে। যেখানে নেগেটিভ মান পাওয়া যাচ্ছে সেটাকে 2 এর পরিপূরক করে আগে নেগেটিভ বের করে ফেলবা, তারপর লাস্টিকে যোগ করবা। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আমরা এই অঙ্কটাও তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। আমরা হচ্ছে নেক্সট অঙ্কের দিকে একটু, নেক্সট ম্যাথের দিকে একটু জাম্প করি। ওকে। পরবর্তী যে অঙ্কটা তোমাদের সেটা হচ্ছে 7। হ্যাঁ, এতক্ষণ আমি করতেছিলাম কি, এতক্ষণ আমরা করতেছিলাম হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করা। অর্থাৎ এই যে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করা। তারপর আমরা হচ্ছে আরেকটা অঙ্ক এর উপরের দিকে যেটা করছিলাম সেটাও করছিলাম কি 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করা। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করা। ঠিক আছে? অর্থাৎ তোমাকে এভাবে করে বলবে, যে অঙ্কটা তোমাদের এখানের মধ্যে আছে, যে 7 এবং -3 কে, খুব খেয়াল করো, সরি, 7 এবং 3 কে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো। 7 এবং 3 কে 2 এর পরিপূরক ব্যবহার করে কি করো? বিয়োগ করো। তার মানে বিয়োগ করার কথা বলছে 7 এবং 3 কে। আলটিমেটলি দেখো, এটা তো 7-3 বোঝাচ্ছে। 7টা যেহেতু বড় সংখ্যা, তার মানে শুরুর সংখ্যা প্লাস হবে। তার মানে 7 থেকে 3 গেলে 8 থেকে হচ্ছে 4। মানে এখানের মধ্যে আমাদের 2 এর পরিপূরক সেকেন্ড টাইম করার দরকার নাই, ফার্স্ট টাইমও করার দরকার নেই। বুঝতে পারছি বিষয়টা? তো 7 থেকে 3 যদি আমরা সিম্পলি বিয়োগ করি, এখানের মধ্যে দেখো মাইনাসটা কার আগে আসছে? 3-এর আগে আসছে। এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আহ 3 যেটা আছে, 3 সংখ্যাটার আগে আমাদের 2 এর পরিপূরক করে ফেলতে হবে। তাহলে 3-এর যদি আমরা 2 এর পরিপূরক করতে যাই, 2 একে 3, বাকি 6টা বিট যেগুলো আছে এগুলোকে আমরা কি করব? শূন্য দিয়ে রেডি করব। তারপর এগুলোকে হচ্ছে আমরা কি করব? আবার হচ্ছে 1-এর পরিপূরক করব। তারপর সেটার সাথে হচ্ছে আমরা 1 যোগ করব। করলে আসতেছে এখানে হচ্ছে 1, এখানে থাকতেছে শূন্য, এখানে 1 1 1 1 1 1। তার মানে এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের -3 এর মান। -3 মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের যে 7 আছে, ঠিক আছে, এখন দিয়ে 7 = 7 এর তো কোনো আমাদের পরিপূরক করার দরকার নেই, কারণ অলরেডি এটা একটা পজিটিভ সংখ্যা। 111 দিব। তারপর এখানের মধ্যে হচ্ছে 1 2 3 4 5, 5টা শূন্য দিব। তারপর -3 যে মানটা আমরা পাইলাম সেই মানটা হচ্ছে আমরা এখানের মধ্যে লিখবো, যে 1 2 আহ 3 4 5 6, তারপর গিয়ে হচ্ছে লাস্টে 0 1। এবার এখানে করবো হচ্ছে আমরা যোগ। দেখো, তোমাকে কিন্তু বলছে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করার জন্য। এই বিয়োগটা কখন কাজে লাগতেছে? তোমার স্টেটমেন্ট বের করার জন্য। কিন্তু লাস্টের দিকে এসে তুমি যখন ওই মানে ইয়াটা করতে আসতেছো, 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতেছো, তখন কিন্তু ঠিকই তোমাকে যোগই করতে হবে, তখন তুমি বিয়োগ করবো না।
এটা কিন্তু বারবার করে বলতেছি। তাহলে এক একে হচ্ছে কত? শূন্য। হাতে থাকতেছে এক, তাহলে এক একে হচ্ছে কত? শূন্য। হাতে থাকতেছে হচ্ছে এক, এক একে শূন্য, শূন্য একে হচ্ছে এক, আবার এক থাকতেছে এক একে হচ্ছে শূন্য, 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 আবার এক থাকতেছে এক একে হচ্ছে শূন্য। তারপর যেটা এক্সট্রা সেটা হচ্ছে ওয়ানটা এখানে বসে গেছে। এবারে ডান দিক থেকে গুণে আসা কয় বিট হয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তো বলবা যে এখানে নবম বিটটি, নবম ক্যারি বিটটি ওই ওভারফ্লো হিসেবে চলে এসেছে, এবং অষ্টম বিটটি এখানে শূন্য অর্থাৎ ধনাত্মক। সেজন্য এটির কি করতে হবে না। সুতরাং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, বা এটি হচ্ছে উত্তর। এভাবে করে হচ্ছে জিনিসটা চলে আসবে, একটা সলিউশনে চলে আসবে। তাহলে দেখো 7 থেকে 3 যদি চলে যায় তাহলে আমাদের কি +4 না উত্তরটা? দেখো আমাদের অষ্টম বিটটাও কিন্তু জিরো আসছে, অষ্টম বিটটাও কিন্তু জিরো আসছে, আবার এই জায়গাটার মধ্যে কিন্তু 4 আসছে। বুঝতে পারছি? পরীক্ষার হলে তোমাকে এটা করার দরকার নাই, এটা জাস্ট আমি তোমাকে ফ্যাক্ট চেক করার জন্য দিচ্ছি। এইটা হচ্ছে তোমাদের ফ্যাক্ট চেক করার জিনিস, মানে আলটিমেটলি তোমাদের উত্তরটা মিলতেছে কিনা সেটা এটা দেখে বুঝবা। পরীক্ষার হলে এটা লেখার কোনো মানেই হয় না। পরীক্ষার হলে ডাইরেক্টলি A3 থেকেই শুরু হবে উত্তরটা। ঠিক আছে? এখানে জাস্ট এসে জিনিসটা মিলিয়ে দেখার চেষ্টা করবা। আশা করি তাহলে এটাও বুঝছো। তার পরবর্তী আমাদের যে অঙ্কটা, সে অঙ্কটা হচ্ছে তোমার 7 মাইনাস, হ্যাঁ 7 - -3। আমরা 7 লিখলাম। এখানে এরকম বলবে যে 7কে -3 এর সাথে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো। আমাদের স্টেটমেন্ট হচ্ছে এরকম: 7কে -3 দ্বারা 2 এর পরিপূরক ব্যবহার করে কি করো? বিয়োগ করো। তার মানে এবারে তুমি ব্র্যাকেটটা তুলো, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 7 মাইনাসে মাইনাসে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস, তার মানে 7 + 6, সরি 3, 7 প্লাস কত? 3 দাঁড়াচ্ছে এই জায়গাটায়। তো 7 × 3 কত? 7 × 3 হচ্ছে 10। কি 10? +10। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা আমরা কিভাবে করব? সিম্পল একদম, যে 7 এর বাইনারিটা বের করবা, 1 2 3 4 5, 111। তারপর হচ্ছে থ্রিটাকেও যেহেতু মাইনাস করতে হবে না, থ্রিটাকে মাইনাস করার কোনো কিছু নাই, কারণ এটা প্লাস হয়ে গেছে অলরেডি। এই জন্য এখানের মধ্যে আমরা করবো হচ্ছে 3 এর মানটা, অর্থাৎ 2 × 3। তারপর বাকিগুলো হচ্ছে শূন্য বসাই দিব। তা আমাদের তো এখানে অলরেডি কোনো নেগেটিভ মান নাই। নেগেটিভ মান নাই বলে আমরা ডিরেক্টলি কি করলাম? এই যে তোমরা আরেকটা জায়গায় ভুল করবা, হয়তো মনে করবা যে এখানে -3 আছে, তার মানে এটা নেগেটিভ মান বের করতে হবে। সরি, এটা নেগেটিভ মান বের করার দরকার নেই। ঠিক আছে? এটা নেগেটিভ মান বের করার দরকার নেই। তখন 7 এবং 3 যেটা আছে, এবার এটাকে তুমি এক একে হচ্ছে শূন্য করবা। তারপর হচ্ছে হাতে হচ্ছে এক থাকতেছে, এক একে শূন্য, শূন্য একে হচ্ছে এক, আবার এক থাকবে, এক একে হচ্ছে কত? শূন্য। তারপর হচ্ছে এক থেকে শূন্য, আবার হাতে থাকতেছে হচ্ছে এক, একটা এখানে বসাবো, তাহলে এখানে শূন্য 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 শূন্য। তার মানে আলটিমেটলি দেখো এখানের মধ্যে 7 × 3 = 10 চলে আসছে, 8। এদিকে হচ্ছে 2, টোটাল কত চলে আসছে? 10 চলে আসছে। এবং এখানে অষ্টম বিট যেটা, অষ্টম বিটটা কিন্তু শূন্য আসছে। তার মানে এটাকে আবার 2 এর পরিপূরক করার দরকার নাই, আমরা কিন্তু আমাদের +10, আমাদের যে কাঙ্ক্ষিত মানটা আছে সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিকই। অঙ্কটা বুঝে গেছে এবারে? এখানে যেটা করলাম অঙ্কটা বুঝে গেছে? তার মানে আমার তোমাদের বাড়ির কাজ যেগুলো করছো, বাড়ির কাজ সবগুলো মিলছে কিনা দেখো, কোনোটা তো ভুল আছে কিনা কোনোটা দেখো। বুঝছো? হ্যাঁ মিলছে। তাহলে সবকিছু যদি মিলে, আমরা তাহলে পরবর্তী মূল যেটা আমাদের হচ্ছে পড়া, আমরা সেটার দিকে হচ্ছে চলে যাই। আমাদের এখন যেটা মেইন পড়া সেটা হচ্ছে কোডিং। কোডিং বুঝতে গেলে তোমাকে কম্পিউটারের স্ট্রাকচার বুঝতে হবে। কম্পিউটার স্ট্রাকচারের মধ্যে মেইনলি কি থাকে তোমরা জিনিসটা দেখো। কম্পিউটারের স্ট্রাকচারের ক্ষেত্রে থাকে হচ্ছে, দেখো, মনে করো এখানের মধ্যে একটা কিবোর্ড থাকতেছে, যে কিবোর্ডের মধ্যে আমরা কোনো একটা কিছু লিখি। ঠিক আছে? এখানে কিছু একটা লিখি। তারপর এখানে পাশে হচ্ছে একটা মাউস থাকে এরকম। ঠিক আছে? এই জায়গাটার মধ্যে হচ্ছে এরকম একটা মনিটর থাকে, টিভির মতো দেখতে একটা মনিটর থাকে ডেস্কের উপরে। ঠিক আছে?
তারপরে ডেস্কের নিচে বা এই জায়গাটার মধ্যে এরকম একটা সিপিইউ বক্স থাকে। এরকম একটা কি থাকে? সিপিইউ বক্স থাকে। তো সিপিইউ বক্সের কিছু হচ্ছে এরকম ইউএসবি পোর্ট থাকে। এটা উপরের দিকে হোক, এভাবে নিচের দিকে হোক, বা পাশ দিয়ে হোক, এভাবে করে হচ্ছে কিছু ইউএসবি পোর্ট থাকে, পিছনের দিকেও থাকে এরকম। অথবা মনে করো আমরা আলাদা করে হাব ইউজ করে বা সুইচ ইউজ করে ইউএসবি পোর্টগুলো ইউজ করতে পারি। তো মেইনলি যে বিষয়টা হয় সেটা হচ্ছে কিবোর্ডের সাথে ইউএসবি পোর্ট কানেক্টেড থাকে, আবার মাউসের সাথে ইউএসবি পোর্টটা কানেক্টেড থাকে। আবার মনিটর থেকে একটা লাইন হচ্ছে কারেন্টের যে সকেট আছে, কারেন্টের একটা যে সকেট আছে অর্থাৎ যেখানের মধ্যে ইলেকট্রিসিটির লাইন, ঠিক আছে, ইলেকট্রিসিটির লাইনটা তুমি দেখা যাচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে দিতে পারো, অথবা মানে ব্যাটারি দিয়ে, ইউপিএস দিয়ে, এগুলো দিয়েও দিতে পারো, বা আইপিএস দিয়ে এগুলো দিয়ে দিতে পারো। তো এখান থেকে একটা লাইন মনিটরে কেন যায়? কারণ মনিটরটা চালানোর জন্য তো ইলেকট্রিসিটি দরকার। আবার মনিটরে যে কোনো ধরনের ইনস্ট্রাকশন নেওয়ার জন্য সেটা আবার সিপিইউর সাথে কানেক্টেড থাকে। মানে এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে তোমার কিবোর্ড, তারপর এটা হচ্ছে তোমার কি, মাউস, ঠিক আছে। তাহলে দেখো, আমি ধরো মাউসে কিছু একটা করতেছি, অর্থাৎ এখানের মধ্যে যে এটা যেটা আছে এটা হচ্ছে একটা মাউস, ঠিক আছে। তো মাউসটা ডিরেক্টলি হচ্ছে আমার এখানে নিচে সিপিইউ বক্স আছে, একটা সিপিইউ বক্সের সাথে কানেক্টেড। তারপর এখানের মধ্যে মনে করো হচ্ছে আমার যে একটা কিবোর্ড আছে, কিবোর্ডটা হচ্ছে সিপিইউ বক্সের সাথে কানেক্টেড। আমি ধরো কিবোর্ড থেকে একটা লেখা টাইপ করলাম, সেটা হচ্ছে এ। তো আমি একটা লেখা টাইপ করছি, সেটা হচ্ছে এ। তাহলে কিবোর্ড থেকে এই তথ্যটা কোথায় যায়? আমরা দেখি তো ডাইরেক্টলি মনিটরে এটা টাইপ হচ্ছে যে এ, কিন্তু আলটিমেটলি মনিটরে যাওয়ার আগে সেটা প্রথমে সিপিইউর কাছে যায়। সিপিইউর কাছে যাওয়ার পরবর্তীতে গিয়ে সিপিইউ এটাকে বাইনারিতে কনভার্ট করে, এবং বাইনারিতে কনভার্ট করার পরবর্তীতে গিয়ে মনিটরে সেটা হচ্ছে এ আকারে দেখায়। মানে মূল গেমটা এটাই চলতেছে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ কিবোর্ড হোক মাউস হোক, আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে আমাদের যে বর্ণ বা চিহ্নটা আছে বা সংখ্যাটা আছে, সেটাকে আমরা যখন এনকোড করি, মানে যখন আমরা দিই, তখন সেটা প্রথমে সিপিইউর কাছে যায়। সিপিইউ থেকে সেটা এর মানে মনিটরের কাছে চলে যায়, এবং সেটা খুব দ্রুত, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে এটা কাজটা হয়ে যায়। আমার কথা বুঝতে পারছি? এখন তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। কম্পিউটারে আমরা সবসময় কি, ডাটা বা তথ্য নিয়ে কাজ করি, ডেটা নিয়ে কাজ করি। এই ডেটাগুলো কিসের সমন্বয়ে গঠিত? চিহ্ন, বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে গঠিত। এই যে তুমি যে চিহ্ন বলতেছো, এই যে তুমি বর্ণ বলতেছো, এই যে তুমি সংখ্যা বলতেছো, এগুলো সবগুলোকে কোডিং এর ভাষায় বলা হয় হচ্ছে এক একটা ক্যারেক্টার। এগুলো হচ্ছে কোডিং এর ভাষায় এক একটা কি, ক্যারেক্টার। বোঝার চেষ্টা করো। এই ক্যারেক্টার গুলোকে, এই ক্যারেক্টার গুলোকে তুমি যখন কিসের মধ্যে কনভার্ট করতেছো, মানে সিপিইউর মধ্যে দিচ্ছ, তখন এটা কিন্তু আলটিমেটলি সিপিইউর কাছে, অর্থাৎ এই যে একটা বর্ণনা, এই বর্ণটা যখন সিপিইউর কাছে যাচ্ছে, তখন সেটা মনে করো এভাবে করে একটা বাইনারি সংখ্যা রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ রেজিস্টারকে ব্যবহার করে একটা বাইনারি সংখ্যা কনভার্ট হয়ে সেটা কিন্তু কার কাছে যাচ্ছে, মানে সরি, অর্থাৎ এইটা প্রথমে সিপিইউর কাছে যাচ্ছে। সিপিইউর কাছে যাওয়ার পরবর্তীতে সেটাকে এনকোডিং করে, এনকোডিং করে, অর্থাৎ ইনপুট নেওয়ার সময় কি হয়, এনকোডিং হয়। অর্থাৎ তুমি কিবোর্ডে টাইপ করলে হচ্ছে এ, এটা একটা বর্ণ। এই বর্ণটা টাইপ করার পরবর্তীতে 1 0 0 0 1 0 ব্যবহার করে কোনো একটা সংখ্যা হয়ে এটা গেলে হচ্ছে তোমার কম্পিউটারের ভিতরে। তখন সেটা কি হচ্ছে, তোমার কম্পিউটারে হচ্ছে এই লেখাটা টাইপ হচ্ছে। আলটিমেটলি তোমার কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। তাহলে এই যে তুমি যে লেখাটা লিখছো, সেটা যে বাইনারিতে কনভার্ট করে তোমার এনকোডিং করতেছে, এই জায়গাটার মধ্যে যে এনকোডিং করতেছে, এটা যে তোমার এনকোডিং করে দিচ্ছে, হ্যাঁ, এই এনকোডিং এর কাজটা কে করে? মানে এটাকে মূলত হচ্ছে কোডিং বলা হয়। অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায় পরিণত করার জন্য যে পদ্ধতি রয়েছে তাকে এনকোডিং বলা হয়। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষা, অর্থাৎ 0 1 ভাষা, বা হচ্ছে মানে কম্পিউটার তো বেসিক্যালি লজিক সার্কিট দিয়ে চলে, না লজিক দিয়ে চলে। তো লজিক মানে কি, সে বুঝে হচ্ছে 0 এবং 1, এটা ছাড়া আর কিছুই বুঝে না। তো কম্পিউটারকে তোমার বুঝাইতে হবে হচ্ছে কি দিয়ে, 0 এবং 1 দিয়ে, এরকম একটা বিটস তোমার হচ্ছে কি সেট দিয়ে, বাইনারি সেট দিয়ে। তো বাইনারি সেটটা তো তুমি আর মানে এ টাইপ করার সময় তুমি তো টাইপ করবে না যে 1 0 0 1 0, মানে এভাবে করতে গেলে তো কম্পিউটার আর ইউজই করা হবে না। তো
তো তোমার বোধগম্য ভাষাকে যখন তুমি টাইপ করছো, এর পরবর্তীতে এনকোডিং হয়ে সেটা কম্পিউটারের ভিতরে ঢুকে যাচ্ছে একটা বাইনারি ইনস্ট্রাকশন সেট নিয়ে। এটাই হচ্ছে কোডিং। অর্থাৎ যে কোনো ধরনের চিহ্ন, বর্ণ, সংখ্যাকে মেশিনের ভাষায় পরিণত করার জন্য যে পদ্ধতি, সেটা যে ভাষা, সেটাই হচ্ছে কি কোডিং। আর সেটা যখন কম্পিউটারের ভিতরে যায়, অর্থাৎ কিবোর্ড থেকে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, কম্পিউটারে যাচ্ছে, সেটা হচ্ছে এনকোডিং। আবার মনে করো কম্পিউটার থেকে কোনো একটা তথ্য আমি আউটপুট আকারে দিচ্ছি কিসের মধ্যে, ধরো একটা প্রিন্টার আছে, ঠিক আছে, এরকম একটা প্রিন্টার আছে, প্রিন্টারে আমি কিছু প্রিন্ট করবো, কোনো একটা আউটপুটের মধ্যে দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে কি ডিকোডিং। তার মানে একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে কি ডিকোডিং। এই পুরো, এই যে এনকোড হচ্ছে, ডিকোড হচ্ছে, বাইনারি সেটটা এখানে ঢুকতেছে, আবার এখান থেকে বাইনারি সেটটা বের হয়ে তোমার কিবোর্ড প্রিন্টারের মধ্যে এসে ওই মেসেজটাকে ক্যারি করে আবার এটাকে এখানের মধ্যে একটা কাগজের মধ্যে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে, বা যে কোনো আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে তোমার আউটপুটটা দেখাচ্ছে। এই পুরো কাজটাকে হচ্ছে কোডিং বলে। মানে আবারও বলতেছি যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে কোডিং। আর এই কোডিং যদি ভিতরে ঢুকে তাহলে হচ্ছে এনকোডিং, সরি, ভিতরে ঢুকলো হচ্ছে এনকোডিং, আর বাইরে ঢুকলো হচ্ছে ডিকোডিং। এই মেসেজটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো। তোমাদের বই পড়লে এবার আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবা। আর এখানের মধ্যে প্রত্যেকটা চিহ্ন, বর্ণ, সংখ্যা, এগুলো কি বলা হয়? ক্যারেক্টার বলা হয়। কি বলা হয়? ক্যারেক্টার বলা হয়। এটা বুঝছো? চ্যাট বক্স একটু জানো? চ্যাট বক্সে জিনিসটা জানো? আমি কি আসি তোমাদের সাথে? ওকে, বুঝতে পারছো। এখন আশা করি তোমাদের বই তোমাদের সামনে আছে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই কোডিং তাহলে কত ধরনের হয়? এই কোডিংটা হয়ে যাচ্ছে অনেক ধরনের। অর্থাৎ আমরা এর আগে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করছি, ঠিক আছে, এই কোডগুলো অর্থাৎ তোমার হচ্ছে বিসিডি কোড আছে, বিসিডি, মানে যেটাকে বলা হচ্ছে কি বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল, আমি পুরোটা লিখলাম না, ডিসি পর্যন্ত হচ্ছে আমি দিয়ে রাখলাম। এটা হচ্ছে বাইনারি কোডেড কি ডেসিমেল। এটা হচ্ছে বিসিডি এর পূর্ণরূপ। আমি এর আগেও বলছিলাম বিসিডি এবং বাইনারির মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কি 156। তো তুমি বলবে 156 বাইনারি কত? 156 বাইনারিটা হচ্ছে, মনে করো তুমি 2 দিয়ে ভাগ করে 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 তুমি হচ্ছে 156 বাইনারিটা বের করবা। আর যদি 156 বিসিডি কোড তোমাকে বের করতে বলি, তখন তুমি কিভাবে বের করবা? যে 1 এর বিসিডি হচ্ছে 0001, 5 এর বিসিডি হচ্ছে 1 to 4 হিসেবে তোমার হচ্ছে 0101, তারপর 6 এর বিসিডি হচ্ছে কত? তোমার হচ্ছে 0110। তার মানে আলটিমেটলি 156 যেটা, সেটার আলটিমেটলি তোমার হচ্ছে বিসিডি কোডটা কত, বাইনারি কোডটা কত হবে আমি তোমাদেরকে বলি। 156, 156, এটার বাইনারি হচ্ছে 1001। অর্থাৎ তুমি যদি এই সিস্টেমে যদি বাইনারি পদ্ধতিতে চলে আসো, তাহলে 1001, তারপর আসবে হচ্ছে 1100, 1100। তার মানে খুব খেয়াল করে এখানে কয় বিট জায়গা দখল করছে। এখানের মধ্যে কিন্তু 8 বিট জায়গা দখল করছে। অর্থাৎ তুমি যখন এভাবে এমএসবি তে চলে আসবা, 156 এমএসবি পাওয়া হচ্ছে এটা 1001, 1100। কিন্তু যখন তুমি এটার ভিসিডি বের করবা, অর্থাৎ এটা বের করার পরে তুমি এখানের মধ্যে দিবে হচ্ছে কত, 2। আর যখন তুমি বিসিডি বের করবা, তখন সেটার জন্য তোমাকে দিতে হবে হচ্ছে কত, এরকম একটা বিষয়, যে 0001, তারপর হচ্ছে 0101, তারপর হচ্ছে 0110। তারপর এটা লিখে, বাইনারি কোডের ডেসিমাল, এটা কোনো সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে একটা দশমিক পদ্ধতি। অর্থাৎ এটা কোনো নিজস্ব, মনে করো অক্টাল যেরকম একটা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল যেরকম একটা সংখ্যা পদ্ধতি, তারপর ডেসিমাল যেরকম একটা সংখ্যা পদ্ধতি, বাইনারি যেরকম একটা সংখ্যা পদ্ধতি, এটা কোনো সংখ্যা পদ্ধতি না। এই জন্য তার কোনো ভিত্তি নেই। তো ভিত্তি না থাকলে এই জায়গাটার মধ্যে তুমি সিম্পলি হচ্ছে বি সি ডি লিখে দিবা। তাহলে মানে বাইনারি কোডের ডেসিমাল এবং হচ্ছে তোমার হচ্ছে বাইনারি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় বুঝলো তাইলে? বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা যদি 156 বাইনারি বের করি, তখন সেটা কয় বিট দখল করতেছে? কম জায়গা দখল করতেছে।
কম জায়গা দখল করতেছে, 1 2 3 4 5 6 7 8 জায়গা দখল করতেছে, এবং পুরো 156কে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করছি। আর এখানের মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা সংখ্যাকে 4 কোড ধরে, অর্থাৎ 1248 সিস্টেমের মধ্যে ফেলে প্রত্যেকটা সংখ্যার আমরা বিট বের করতেছি। এটার জন্য 8 বিট জায়গা দখল হচ্ছে, আর এখানের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিট জায়গা দখল করছে। তার মানে তুমি যখন একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করবা, হ্যাঁ, সরি, একটা ডেসিমেল সংখ্যাকে যখন তুমি বাইনারিতে কনভার্ট করবা, তখন সেখানে কম বিট জায়গা দখল হচ্ছে। আর যখন সেটাকে তুমি বিসিডি তে কনভার্ট করবা, তখন সেখানের মধ্যে জায়গা কম দখল হচ্ছে। এটা হচ্ছে একটা পয়েন্ট, বিসিডি এবং বাইনারির মধ্যে পার্থক্য। তারপরে আরেকটা পার্থক্য তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বিসিডি কোডের মধ্যে প্রত্যেকটা ডিজিটকে 4 বিট রেজিস্টারে আউটপুট করা হয়। আর বাইনারিকে যদি আউটপুট করতে হয় তোমাকে, মানে বাইনারিতে যদি আউটপুট করতে হয় ডেসিমেলকে, তার মানে প্রত্যেকটা সংখ্যার নিজস্ব মান ধরার দরকার নেই, তুমি পুরো 156 চিন্তা করে বের করবা। কিন্তু বিসিডিতে তোমাকে 1 চিন্তা করে বের করতে হবে, 5 চিন্তা করে বের করতে হবে, 6 চিন্তা করে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আলাদা একটা ডিফারেন্স, দুইজনের মধ্যে পার্থক্য, যে বাইনারিতে কনভার্ট করলে সেটা পুরো 156 হিসেবে চিন্তা করবে, আর যদি বিসিডি হয় তাহলে 1 হিসেবে, 5 হিসেবে, 6 হিসেবে চিন্তা করবে। এটা হচ্ছে একটা বিষয়। তারপর 3 নম্বর পার্থক্য তোমরা যেটা লিখতে পারো বিসিডি এবং বাইনারির মধ্যে, সেটা হচ্ছে বাইনারি এর নিজস্ব ভিত্তি আছে 2, আর বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির একটি রূপ। সেজন্য এটার কোনো ভিত্তি নেই, এই জন্য ডাইরেক্টলি বিসিডি লিখবা, অর্থাৎ উদাহরণ দিয়ে, এবার হচ্ছে উদাহরণটা হচ্ছে তোমরা দিয়ে দিবা। তার মানে 3টা পার্থক্য হয়ে গেছে। প্রথম পার্থক্য হচ্ছে বিট বেশি দখল করে বিসিডিতে। 2 নম্বর পার্থক্য হচ্ছে বিসিডি হচ্ছে প্রত্যেকটা নিজস্ব মানের ভিত্তিতে বিট ধরে বসে। এবং 3 নম্বর পার্থক্য হচ্ছে বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। তারপর 4 নম্বর পার্থক্য হচ্ছে বাইনারির নিজস্ব ভিত্তি আছে 2, বিসিডির কোনো সংখ্যা পদ্ধতি নয় যেহেতু সেটার কোনো ভিত্তি নাই। তার মানে তোমরা আশা করি অনুধাবনমূলক বা প্রয়োগমূলকের মধ্যে আসলে খুব ইজিলি লিখতে পারবা যে বিসিডি এবং বাইনারির মধ্যে ডিফারেন্সটা কোথায়। পারবা না? চ্যাট বক্সে বলো তো দেখি পারবা কি না। ওকে, এখন তাহলে আমরা মেইন কোডিং এর দিকে চলে আসি, যে অ্যাকচুয়াল কোডিং এর মধ্যে জিনিসটা কি হইতেছে। বাইনারি কোডের ডেসিমেল আমরা অলরেডি কোডিং বুঝছি, এনকোডিং বুঝছি, ডিকোডিং বুঝছি, তারপর হচ্ছে তোমার ক্যারেক্টার কি সেটা বুঝছি, এবং অ্যাকচুয়ালি কোডিংটা কিভাবে কাজ করে জিনিসটা আমরা একদম ফুল মেসেজটা ক্লিয়ার। এখন আমরা দেখব কোডিং হচ্ছে কয়েক ধরনের হয়। জিসিডি কোড হয়, আবার অক্টাল কোডও হয়, আবার হেক্সাডেসিমাল কোডও হয়, আবার কিছু কোড আছে তোমার হচ্ছে ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, অ্যাস্কি কোড, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে তোমার মোর্স কোড নামে একটা কোড আছে, মোর্স কোড। এই ধরনের হচ্ছে বেশ কিছু কোড আছে। ঠিক আছে, আবার গ্রে কোড একটা আছে, মানে গ্রে কোড, মোর্স কোড। ঠিক আছে, তবে তোমাদের মোটামুটি হচ্ছে এখানের মধ্যে আলোচনা, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি তুমি আমাকে বলো যে কোন 2টা কোড আমাদেরকে খুব ভালো করে পরীক্ষার জন্য দেখতে হবে, আমি তোমাদেরকে বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য 2টা কোড। একটা হচ্ছে অ্যাসকি, অর্থাৎ তোমাদের এখান থেকে এমসিকিউ বলো, তারপর হচ্ছে সিকিউর মধ্যে জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক বলো, সেগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে অ্যাসকি কোড, আর একটা হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, তারপরে ইন কেস তোমাদের যদি দরকার হয় তাহলে সেটার জন্য তোমরা বিসিডি কোডটা মাথার মধ্যে হচ্ছে রাখবা। বুঝতে পারছি বিষয়টা। এই 3টা কোড হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউনিকোড যেটা সেটা বেসিক্যালি হচ্ছে আলফা নিউমেরিক কোডের একটা পার্ট, অর্থাৎ আস্কি কোড এবং ইউনিকোড দুটোটাই হচ্ছে আলফা নিউমেরিক কোডের একটা পার্ট। ঠিক আছে, তো এই কোডগুলো কবে শুরু হয়েছে, এই কোডের মধ্যে কতটুকু তোমার হচ্ছে বিট দখল করে, তারপর হচ্ছে সেখানে কোনটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত, সেটার একটা সুন্দর সুন্দর করে চার্ট তোমাদের বই দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বা। আমি এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি তোমাদের সাথে। এই যে মনে করো বিসিডি কোড যেটা আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, এই বাইনারি কোডের ডেসিমেলের এতদিন পর্যন্ত আমরা জানছিলাম হচ্ছে এনবিসিডি। এনবিসিডি মানে হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত অবগত হয়েছি। সেটা কোনটা, অর্থাৎ যেটা সব দিকে স্বীকৃত এবং সব দিকে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে 1248, মানে এটাই হচ্ছে এনভিসিডি। ভিসিডি কয়েক ধরনের আছে, 1248ও আছে, আবার তোমার হচ্ছে 1247ও আছে। ঠিক আছে, মানে যখন যেটা ইউজ করতে হয় আর কি, যেটার রেজিস্টার যে ধরনের। 1247ও আছে, তারপর তোমার হচ্ছে 1245ও আছে, 1245 বিসিডিও আছে, আবার হচ্ছে 1244ও আছে। আবার এক ধরনের ভিসিডি আছে, সেটার নাম হচ্ছে কি অ্যাক্সেস 3।
ই এক্স সি ই ডাবল এস এক্সএস থ্রি। এক্সএস থ্রি মানে হচ্ছে, এক্সএস থ্রি মানে হচ্ছে এই যে মনে করো 1 2 4 এটি সিস্টেমে যে উত্তরটা বের হবে, লাস্টে যেটা হবে সেটা একটা দুইটা তিনটা অর্থাৎ তিনবার রিপিট হয় সেটা, এটা হচ্ছে অ্যাক্সেস থ্রি। জাস্ট এটুকুই জেনে রাখো, লাস্টের দিকে যে বিটটা আসে সেই বিটটাকে সে তিনবার রিপিট করে, অর্থাৎ লাস্টে মনে করে জায়গাটার মধ্যে ওয়ান আসছে, তাহলে 1 1 1 সে তিনটা ধরে নিবে এরকম করে, এটা হচ্ছে অ্যাক্সেস থ্রি। মানে মাল্টিপ্লাই হয় আর কি, তিনবার জিনিসটা দ্বিত্ব আচরণ করে, এটা বুঝতে চাচ্ছি। তার মানে আমরা এতদিন ধরে আসছিলাম যেটা বিসিডি কোড নামে, সেটা আসলে হচ্ছে একটা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল, যেটা হচ্ছে 1 2 4 8, এবং এটাই হচ্ছে সব থেকে স্বীকৃত গ্রহণযোগ্য। এছাড়াও আরো কিছু বিসিডি আছে, সেটা হচ্ছে 1 2 4 7, 1 2 4 5, 1 2 4 4, এবং হচ্ছে অ্যাক্সেস থ্রি। মানে এই তিন ধরনের ভিসিডি কোডও কিন্তু আছে। বুঝে গেছে বিষয়টা? যখন এবারে ভিসিডি কোড দিয়ে তোমার হচ্ছে কম্পিউটার যখন প্রতিনিয়ত তার কাজের পরিধি বাড়তেছে, নতুন নতুন বর্ণ, নতুন নতুন সংখ্যা, হ্যাঁ বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এখানের মধ্যে আসতেছে, তখন গিয়ে ভিসিডির মধ্যে আর এটাকে আবদ্ধ করে রাখাটা পসিবল হয়নি। মনে করো আমি তোমাদেরকে বলি 0 এবং 1 আছে, এটা দিয়ে তুমি প্যাটার্ন কয়টা বানাইতে পারবো, ওই দিনও দেখাইছি 0 0 1 1 0 1 1 0। এরপর আর কোনো প্যাটার্নই তুমি বানাইতে পারবো না। আচ্ছা এখন 0 1 এর পরে, অর্থাৎ তোমার এতদিন পর্যন্ত 0 1 এর মধ্যে তুমি সীমাবদ্ধ ছিলে, এখন ধরো তোমার নতুন একটা সংখ্যা আসছে, সেটা হচ্ছে কত, টু। তো টু যদি আসে তাহলে টু এটাকে তুমি আবার এখানের মধ্যে আনতে গেলে, তার মানে তখন টু কিউব হয়ে যাবে না? টু কিউব মানে কি এখানের মধ্যে, টু কিউব মানে হচ্ছে তোমার আটটা ঘর, অর্থাৎ এখানে যে চারটা ঘর হয়েছে আরো এরকম করে চারটা ঘর পারবে না তোমার? মানে যখন তোমার ভাষা আরো এনরিচ হচ্ছে, যখন তোমার ভাষার মধ্যে আরো নতুন নতুন বর্ণ, নতুন নতুন সিম্বল, নতুন নতুন স্পেশাল ক্যারেক্টার, নতুন নতুন জিনিস আসতেছে, তখন তোমার ওই বিট সাইজটাকে তুমি আর মানে 2 বিটের মধ্যে রাখতে পারবে না, তোমাকে সেটা 3 বিটে, 4 বিটে, হ্যাঁ 4 বিটে, 8 বিটে, 16 বিটে, 64 বিটে, 128 বিটে, এভাবে করে 256 বিটে, এভাবে করে তোমাকে এক্সটেন্ড করতে হবে, তোমাকে বাড়াইতে হবে। এই যে তুমি বাড়াচ্ছ, এই ভিসিডি কোডটাকে প্রথমত বাড়ানোর পর যেটা আসছে সেটা হচ্ছে ইভিসিডি কোড। ই বি সি ডি আই সি, মানে হচ্ছে কি এক্সটেন্ডেড, এক্সটেন্ড মানে কি করা, সম্প্রসারণ করা। মানে আমি বিসিডি কোডের মধ্যে যতদিন কম্পিউটার ইউজ করছি আমার পোষাইছিল অতটুকু পর্যন্ত চলছে, এখন বিসিডির মধ্যে আমার হচ্ছে না, আমার আরো নতুন নতুন বর্ণ শব্দ আমার কম্পিউটারের মধ্যে আনতে হচ্ছে, সেজন্য আমাকে এটা কি করতে হচ্ছে, এক্সটেন্ড করতে হচ্ছে। তখন ভিসিডি কোডটা এক্সটেন্ড হয়েছে এবং সেটার নাম হয়ে গেছে হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল। তোমার হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ, মেবি আমি যদি ভুল করে না থাকি, হ্যাঁ ইন্টারচেঞ্জ কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল কি ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ কোড। এটা হচ্ছে ইভিসিডিআইসি এর পুনরূপ। এটাও বর্তমানে কিন্তু কম্পিউটার সেক্টরের মধ্যে ব্যবহার হয় না, অর্থাৎ ভিসিডি তো পূরণ হয়েছে হয়েছে, ইভিসিডিআইসি কোডটাও বর্তমানে পূরণ হয়ে গেছে। এর পরবর্তীতে গিয়ে যখন বর্ণ সংখ্যাগুলো খুবই কম পড়ে যাচ্ছে, তখন ইভিসিডিএসি কোডের মধ্যে আসতেছে হচ্ছে, পরবর্তীতে আসতেছে হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। খুব খেয়াল করো, আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক। এই আলফা নিউমেরিকের মধ্যে কি কি আছে? আলফা নিউমেরিকের মধ্যে হচ্ছে তোমার অ্যাস্কি কোড আছে, তার পরবর্তীতে হচ্ছে তোমার ইউনিকোড আছে। তো ইউনিকোডটা মূলত অ্যাস্কি কোড পর্যন্ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি ভাষার ভিতরকার, ইংরেজি ভাষার। কারণ সর্বপ্রথম এই সমস্ত কম্পিউটার সায়েন্স সেক্টরের মধ্যে কম্পিউটারগুলো নিয়ে আসছে কে, আইবিএম কোম্পানির কথা বলো, ম্যাকিনটশের কথা বলো, হ্যাঁ তারপর হচ্ছে যে সমস্ত চার্লস বেবেজের কথা বলো, ওরা যে কম্পিউটার পদ্ধতি আছে সবাই ইংরেজ না? সবার নর্মাল ভাষা যেটা সেটা হচ্ছে ইংরেজ না, ইংরেজি না? তো ওই হিসেবে তাদের সর্বপ্রথম মেন্টালিটিটা ছিল আমরা শুধুমাত্র ইংরেজি ভাষাগুলোকে নিয়ে কাজ করব। তো ইংরেজি ভাষাগুলোর যে বর্ণ আছে, যে সিম্বল বা চিহ্নগুলো আছে, তারপর হচ্ছে যে সংখ্যাগুলো আছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যা পদ্ধতিগুলোর উপরে কাজ করা হয়েছে শুধুমাত্র অ্যাস্কি। তো অ্যাস্কির মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাস্কি 7, অ্যাস্কির পূর্ণরূপ হচ্ছে কি দেখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই জিনিসটা হচ্ছে তোমরা উত্তর পেয়ে যাবে তোমাদের বই যখন পড়বা। তো অ্যাস্কির মধ্যে এসে, অ্যাস্কির মধ্যে হচ্ছে অ্যাস্কি 7ও আছে, আবার অ্যাস্কি 8ও আছে। অ্যাস্কি 7 এর মধ্যে কয়টা বিট দখল করতে পারে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7, কারণ অ্যাস্কি 7 হচ্ছে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কত, 256, ঠিক আছে?
আবার অ্যাস্কি 8 যেটা, সেটা 2 টু দি পাওয়ার 8 পরিমাণ জায়গা দখল করে, তার মানে এখানের মধ্যে 512টা জায়গা দখল করেছে। সো অ্যাস্কির মধ্যে একটা জিনিস দেখবা, অর্থাৎ যে 256টা তোমার হচ্ছে ঘর আছে, 128 হবে মেবি, 256 না, 128 হবে, আমি ভুল করে না থাকলে। সেখানের মধ্যে মাথার মধ্যে রাখতে হবে 0 থেকে 31 পর্যন্ত, অর্থাৎ প্রথম যে 0 থেকে 31 পর্যন্ত অ্যাস্কির মধ্যে এইটুকু জায়গা সে দখল করে হচ্ছে কিসের জন্য, মানে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ডেসিমেল ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে তোমার ডেসিমেল ইকুইভ্যালেন্টের জন্য একদম ফিক্স। এর পরবর্তীতে যেটা আছে, অর্থাৎ 32 থেকে শুরু করে, মানে এটা ডেসিমেল ভ্যালু বলতেছি আমি, 32 থেকে শুরু করে এটা টোটাল শুরু করে হচ্ছে কত, 100 পর্যন্ত, 128 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 16, 32, 64, হ্যাঁ 128। এটা মূলত 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 হবে, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে কত, 256 হবে। অর্থাৎ এখানের মধ্যে টোটাল 128টা ঘর জায়গা দখল করবে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ এসকি 7 এর জন্য। আর এসকি 7 এর এক্সটেন্ডেড ভার্সন, মানে একটু বাড়াইছে আর কি এটাকে, আরো সিম্বল যাতে এটাতে অ্যাড করা যায়, সেটার জন্য হচ্ছে এসকি 8 আনা হয়েছে বাজারের মধ্যে। এবং সেটা কতটুকু জায়গা দখল করবে, 256 বিট জায়গা দখল করবে, মানে এটা হচ্ছে এটার রেঞ্জ। সেখানে মূলত 0 থেকে 31 পর্যন্ত জায়গাটা হচ্ছে ফিক্সড, কিসের জন্য, মেশিনের মানের জন্য। মানে এটা হচ্ছে প্রথম 0 থেকে 31 পর্যন্ত এটা মেশিনের মানের জন্য ফিক্স। মূলত 32 থেকে শুরু করে এই যে 127 পর্যন্ত যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হচ্ছে কিসের জন্য, তোমার হচ্ছে মানের জন্য ব্যবহার করা হয় এসকি 7 এর। অর্থাৎ তুমি মনে করো এ লিখতে চাচ্ছ, এ এর একটা কি আছে, ডেসিমেল মান আছে, ওই ডেসিমেল মানের হচ্ছে একটা কি বাইনারি ফরম্যাট আছে। আমরা একটু আগে কি জিনিসটা বললাম, আমরা একটু আগে তো বললাম হচ্ছে কম্পিউটারে যখন আমরা দেখাচ্ছিলাম, যে তুমি যখন তোমার কি থেকে, কিবোর্ড থেকে বা মাউস থেকে কোনো একটা ডেটা তুমি দিছো কম্পিউটারকে, সিপিইউ সর্বপ্রথম এটাকে রিসিভ করবে, রিসিভ করে এটাকে কোডিং করে বাইনারিতে এনকোডিং করে দিবে মনিটরের কাছে। মনিটর এই জিনিসটাকে এবারে প্রিন্ট করবে বা ছাপাবে। এর পরবর্তী থেকে মনিটর থেকে যদি আউটপুট করা লাগে, সেটাকে আবার মানে ডিকোডিং করবে, ডিকোডিং করে বাইনারিতে সেটা প্রিন্টারের কাছে নিয়ে যাবে, বা যে আউটপুট ডিভাইস আছে সেটাতে নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে সেটা প্রিন্ট হবে বা আউটপুট হবে। বিষয়টা তো এরকম, তাই না? এখানের মধ্যে এসে এই যে তুমি এ টাইপ করতেছো, বা তুমি মাউস দিয়ে একটা ইনস্ট্রাকশন টাইপ করতেছো, বা তুমি কিবোর্ড দিয়ে তুমি এ টাইপ করতেছো, স্পেস টাইপ করতেছো, কন্ট্রোল টাইপ করতেছো, বা কমা টাইপ করতেছো, হ্যাশ টাইপ করতেছো, স্টার টাইপ করতেছো, তার মানে বর্ণ টাইপ করতেছো, সংখ্যাও টাইপ করতেছো, মানে যে কোনো ধরনের ক্যারেক্টার তুমি টাইপ করতেছো, এই ক্যারেক্টারটা তাইলে অবশ্যই একটা কি ভ্যালু থাকবে, ডেসিমেল ভ্যালুতে আসতে হবে। ওই ডেসিমেল ভ্যালুর একটা বাইনারি হবে, সেই বাইনারিটাই মূলত হচ্ছে কোথায় ঢুকবে, তোমার হচ্ছে সিপিইউর মধ্যে ঢুকবে, মানে হচ্ছে এনকোডিং হবে, এই যে বাইনারিটা এনকোডিং হবে সেটা হচ্ছে এনকোডিং হবে। তো এটার একটা অ্যাস্কি চার্ট তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে আছে। এই অ্যাস্কি চার্টটা তোমরা অবশ্যই দেখে নিবা, যে ব্ল্যাঙ্কের জন্য মানে জাস্ট এত কিছু না, তোমরা বড় হাতের এ থেকে জেড এর জন্য হচ্ছে কতটুকু তোমার হচ্ছে বাইনারি মান, আমি তোমাদের বইটা একটু দেখি। তোমাদের সংখ্যার জন্য হচ্ছে 48 থেকে 57 পর্যন্ত মানগুলো, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত জায়গা দখল করে। তারপর তোমার বড় হাতের যেটা আছে 65 থেকে শুরু করে, অর্থাৎ ব্লক লেটার যেগুলো আছে বড় হাতের অক্ষর, 65 থেকে শুরু করে তোমার হচ্ছে 90 পর্যন্ত জায়গা দখল করে। ঠিক আছে? আর ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত হচ্ছে 97 থেকে তোমার হচ্ছে 122 পর্যন্ত জায়গা দখল করে। তো এই কয়েকটা জিনিসের মাথার মধ্যে রাখবা, যে সংখ্যার জন্য কত থেকে কত ডেসিমাল ভ্যালু এসকি 7 এর, তারপর বড় হাতের জন্য কত থেকে কত পর্যন্ত এসকি ভ্যালু, এবং হচ্ছে ছোট হাতের গুলোর জন্য কত থেকে কত এসকি ভ্যালু। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে করো হচ্ছে স্পেস, তারপর হচ্ছে ডিলিট, @, হ্যাঁ, তারপর হচ্ছে কমা, হ্যাঁ, ফুল স্টপ, এই কয়েকটা জিনিস জাস্ট একটু মাথার মধ্যে রাখবা এসকি 7 এর চার্টটা দেখে। বুঝতে পারছি বিষয়টা? তার মানে আমরা কি বুঝলাম, এসকি 7 এর মধ্যে 2 টু দি পাওয়ার 7 মানে 128, কিন্তু এখানের মধ্যে 127 কেন আসছে, 127 আসার পিছনে রিজনটা হচ্ছে ওই যে আমরা সাইন বিটের মধ্যে পড়ছিলাম যে, মনে আছে, 127 থেকে হচ্ছে এক বাদ গেছে শূন্যর জন্য, এই 128 থেকে এক বাদ গিয়ে এটা কত আসছে, মূলত 127টা ঘর থাকবে, অর্থাৎ শূন্য থেকে এটা শুরু হয়, তাই না? 0, 1, 2, 3, 4 করে করে 127 হয়। তার মানে ঘর কিন্তু 128টা, কিন্তু টোটাল তোমার মান হচ্ছে কয়টা, 127টা। এখানের মধ্যে ঘর হচ্ছে 256টা, কিন্তু আলটিমেটলি এখানে 255টা তুমি হচ্ছে মান পাবা এই জায়গাটার মধ্যে, মানে সাইন বিটের জন্য একটা জায়গা যদি দখল করে আর কি। বুঝতে পারছি? তাহলে মানে আমরা এখন স্কিল সম্পর্কে একটা কমন আইডিয়া পেয়ে গেছি। এখন কম্পিউটার সায়েন্টিস্টরা চিন্তা করছেন, না
কম্পিউটার যদি শুধু আমরা নিয়ে বসে থাকি তাহলে তো আমাদের ব্যবসা হবে না, পুরো পৃথিবী উন্নতি হবে না। আমরা যেটা আবিষ্কার করলাম এটা তো আমরা যা ইউজ করার করছি, এখন এটা পুরো পৃথিবীতে একটু পৌঁছে দিতে হবে। তো পুরো পৃথিবীতে পৌঁছে দিলে কি হবে, পুরো পৃথিবীর ভাষা তো এক না। হ্যাঁ, তাহলে বাংলাও আছে সেখানে, আরবিও আছে, মান্দারিন মানে চাইনিজ যে ভাষাটা সেটাও আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে। আবার প্রত্যেকটা ভাষার হচ্ছে নিজস্ব কি আছে, তোমার হচ্ছে একটা এক একটা ক্যারেক্টার আছে। ধরো তুমি কমা, ফুল স্টপ তুমি ইউজ করতেছো কিসের মধ্যে, এ, ইংলিশের মধ্যে, কিন্তু আমাদেরকে বাংলাতে ইউজ করতে হচ্ছে দাড়ি, ঠিক আছে না? তারপর কমা টমা নিলে ঠিক আছে। তারপর মনে করো আরো কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো, একে তো হচ্ছে ভাষা এক না, দ্বিতীয়ত হচ্ছে সিম্বল গুলো বা চিহ্নগুলো এক হবে না, মানে অনেক ধরনের বিষয় আছে। তো এই বিষয়গুলোর কারণে কি করতে হচ্ছে, ওই ভাষাগুলোকে এবং ওই সিম্বলগুলোকে কম্পিউটারের ডেটার ভিতরে আনার প্রয়োজন পড়ছে। এবং সেই জায়গাটার মধ্যে এসেই যে আলফা নিউমেরিক কোডটা আসছে সেটার নাম হচ্ছে ইউনিকোড। সেটার নাম হচ্ছে কি কোড? ইউনিকোড। তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে বাংলাদেশ, এটা মূলত হচ্ছে একটা কি কনজোর্টিয়াম একটা আছে, আমি ভুলে গেছি। মানে কোন একটা স্পেসিফিক অর্গানাইজেশন হচ্ছে এটাকে কন্ট্রোল করে, বা এখানের মধ্যে কি কি ধরনের হচ্ছে নতুন নতুন সিম্বল আসবে, হ্যাঁ নতুন নতুন কি কি ধরনের হচ্ছে তোমার ক্যারেক্টার আসবে, এবং সেটার ডেসিমেল ভ্যালু কত হবে, বাইনারি ভ্যালু কতটুকু হবে, বা আমাদের যেটা এসপি 8 আছে বর্তমানে, এটাকে কি এসপি 9-এ আমাদেরকে আর এক্সটেন্ড করার দরকার আছে কিনা, আপডেট করার দরকার আছে কিনা, এই ধরনের সিদ্ধান্তগুলো হচ্ছে তারা নেয়। ইউনিকোডেরও এরকম হচ্ছে নিজস্ব একটা অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশন প্রত্যেকটা ভাষাকে অ্যানালাইসিস করে তাদের যে শব্দ বর্ণ এবং আদার যে বিষয়গুলো আছে সেই অনুযায়ী আপডেট করার দরকার আছে কিনা, সেই অনুযায়ী কাজ করার দরকার আছে কিনা, এই জিনিসগুলো ওই সংগঠনটা সিদ্ধান্তটা হচ্ছে নেয়। তো বাংলাদেশ এর বাংলা ভাষাটা কবে তোমার হচ্ছে ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং ইউনিকোড যখন যাত্রা শুরু করছে তখন কয়টা ভাষা নিয়ে যাত্রা শুরু করছে, এবং বর্তমানে ইউনিকোডের মধ্যে কয়টা ভাষা আছে, এবং সর্বশেষ ইউনিকোডের মধ্যে তোমার হচ্ছে কয়টা ভাষা অ্যাডজাস্ট হয়েছে বা অ্যাড হয়েছে, সেই জিনিসগুলো একটু তোমাদের বই থেকে তোমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে? মনে করো আমি লিখতেছি হচ্ছে কি সরেও বাংলা ভাষা। তো সরেও যেটা আছে সেটাকে কি করতে হবে, কম্পিউটারের মধ্যে এনকোডিং করতে হবে। এনকোডিং করে এটা হচ্ছে একটা, মনে করো এটার একটা ডেসিমেল ভ্যালু আছে, মনে করো সেটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 357। তো 357 ডেসিমেল ভ্যালু থেকে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে সেটা এবারে আমার হচ্ছে সিপিইউতে যাবে। ঠিক আছে, মানে এখানে মূলত সিপিইউতে আসে। সিপিইউতে আসার পরে সিপিইউ সেটাকে বাইনারিতে কনভার্ট করে, এই বাইনারি থেকে সেটা হচ্ছে মনিটরের কাছে যায়। তখন এখানের মধ্যে এসে সরেও লেখাটা টাইপ হয়। আর কি বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ সরে আমি টাইপ করলাম কোথায়, কিবোর্ডের মধ্যে। কিবোর্ডে সরে টাইপ করার পরে সেটা হবে হচ্ছে এনকোডিং। এনকোডিং হয়ে যাবে কার কাছে, সিপিইউর কাছে। সিপিইউর কাছে যাওয়ার পরবর্তীতে গিয়ে সেটাকে সে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে বাইনারিটাকে পাঠাবে হচ্ছে সে মনিটরের কাছে। কারণ মনিটর একটা ডিভাইস, মনিটর একটা মেশিন, মেশিন 0 এবং 1 ছাড়া কিছুই বুঝবে না। তার পরবর্তীতে গিয়ে সরোটা আসছে। এখন ইনকেস সরেওটাকে আমাকে কি করতে হবে, ধর এখানের মধ্যে একটা প্রিন্টার বসে আছে, এই প্রিন্টারের মধ্যে আমাকে সরেওটা একটা কাগজের মধ্যে প্রিন্ট করে দেখাইতে হবে, তার মানে এখানের মধ্যে আউটপুট হবে। তো আউটপুট হওয়ার জন্য এটা আবার কোথার মধ্যে যাবে, এটা আবার যাবে হচ্ছে সিপিইউর কাছে। কোথায়? এই যে সিপিইউর কাছে। এই যে সিপিইউর কাছে গেছে এটাকেই বলা হচ্ছে ডিকোডিং। এই সিপিইউটা কার সাথে কানেক্টেড, প্রিন্টারের সাথে কানেক্টেড। তখন কি সিপিইউ থেকে এটা ডিকোড হয়ে এটাও একটা বাইনারি ফরম্যাটে যাবে। যাওয়ার পরবর্তীতে গিয়ে এই প্রিন্টারের মধ্যে সেটা সরেও লেখাটা, একটা কাগজ রাখলে কাগজের মধ্যে প্রিন্ট করে এই সরেও লেখাটাকে বের করে দিবে। আলটিমেটলি সরেও লেখাটাকে বা সরেও ক্যারেক্টারটাকে যে মেসেজটা ক্যারি করতেছে সেটাই এই বাইনারি ইনস্ট্রাকশনটা। এবং যেটা ক্যারি করে তোমার হচ্ছে মনিটরের মধ্যে নিয়ে আসতেছে সেটাই হচ্ছে বাইনারি ইনস্ট্রাকশনটা। এটাই হচ্ছে কোডিং। তাহলে আলফা নিউমেরিক কোডের মধ্যে বেসিক্যালি হচ্ছে পুরো পৃথিবীর যে ভাষাগুলো ক্যারেক্টারগুলো এই জিনিসগুলো সেখানের মধ্যে এসে ঢুকছে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে তোমাদের পরীক্ষার জন্য যে জিনিসগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কোডিং থেকে, একটা হচ্ছে ভিসিডি, একটা হচ্ছে তোমার ইউনিকোড, আর একটা হচ্ছে অ্যাস্কি কোড। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে অ্যাস্কি কোডটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর বাকিগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিয়ে দিলাম, সেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এবং ভিসিডিটাও দেখে নিবা, মানে কোড থেকে যদি প্রশ্ন আসে এই তিনটার বাইরে তোমার কোনো প্রশ্নই আসবে না। এইটুকু তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, চ্যাট বক্সের মধ্যে জানাও যে এইটুকু তোমরা বুঝছো কিনা। চার্টগুলো একটু অ্যানালাইসিস করবা, চার্টগুলো একটু অ্যানালাইসিস করবা, বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে কি তফাৎ সেটা। তারপর এসকি কোড এবং হচ্ছে তোমার হচ্ছে ইউনিকোডের মধ্যে কি পার্থক্য সেটা, সেটা হচ্ছে বের করবা। এই জিনিসগুলো একটু বই দেখে তোমরা পড়তে হবে। অর্থাৎ এই অধ্যায়টাতে আমি মূল যে থিওরিটা তোমাদের মাথায় ঢুকে দিছি।
বাকিটা এখন তোমাদেরকে ওই লিস্ট গুলো অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো দেখে তোমাদেরকে হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে? সো মোটামুটি কোডিং আমাদের গেল। এভাবে করে আমাদের 3.1 শেষ। অর্থাৎ 3.1 তৃতীয় অধ্যায়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, তোমাদের সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস। এভাবে করে আমাদের সংখ্যা পদ্ধতিটা তোমরা শেষ বলতে পারো যদি ভালো করে এটা পড়ো। তোমরা কি চাও যে এটার উপর আমি তোমাদের 30টা এমসিকিউ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিয়ে, এটা কি তোমরা চাচ্ছ অনলাইনের মধ্যে? হ্যাঁ, নামাজে আমিও চলে যাব, এই জন্য শেষ করতেছি, আর যাচ্ছি না সামনের দিকে। এটার উপর কোনো একটা 30টা এমসিকিউ নিয়ে প্রশ্ন হোক, তোমরা কি এটা চাও? ওকে, তাইলে আমি ট্রাই করতেছি যে তোমাদের 3.1-এর উপরে তোমার হচ্ছে একটা কোশ্চেন রেডি করার জন্য, এবং আগামীকালকে তোমরা পুরো 3.1 একটা ভালো করে দেখে আসবে। আগামীকালকে হচ্ছে তোমাদের এক্সামটা হবে। এর পরবর্তীতে আমরা ডিরেক্টলি হচ্ছে ওই ডিজিটাল ডিভাইসের দিকে চলে যাব। মানে এখানের মধ্যে এসে যে গেট গুলো আছে, বুলিয়ান, তারপর হচ্ছে ডিমর্গিয়ান, গেটের বাস্তবায়ন, তারপর হচ্ছে তোমার আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাবো আর কি। তো ঠিক আছে, আজকের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, এমনিতেই আজকের ক্লাসটা একটু লং হয়ে গেছে, যেহেতু আমরা আগের ক্লাসের কি বলে এসডব্লিউ গুলো কভার করছি, এবং সাথে হচ্ছে নতুন একটা টপিক তোমাদের কাছে পুশ করছি, সেটার জন্য হচ্ছে আজকে ক্লাসটা একটু লং হয়ে গেছে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমি আহ বলতে পারো তোমরা, চ্যাট বক্সের মধ্যে বলতে পারো। আচ্ছা, পরীক্ষা অন্যদিন নিতাম? তাহলে ফাইন, কালকে আমরা তাহলে ডিজিটাল ডিভাইস শুরু করি, এবং এর পরবর্তীতে কোনো একটা টাইম সেট করে হচ্ছে আমরা পরীক্ষাটা নিবো আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আগামীকালকে পরীক্ষাটা তাহলে না নিয়ে তোমরা আপনার ভালো করে পুরো 3.1 একটা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। ইন কেস কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করবা, আমি সেটা উত্তর তো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ভালো করে টেক্সট বই যেটা আছে মুজিবুর রহমানের, সেটা ভালো করে ধরে 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 বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, আশা করি সবকিছু বুঝছো তোমরা। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে ক্লোজ করে দিই। নামাজের টাইম হয়েছে, তোমাদের আবার ইফতার টিফতার বানাইতে হবে। কোনো প্রশ্ন থাকলে এমনি চ্যাট বক্স ওপেন আছে, কোনো প্রশ্ন আছে তোমাদের? কোনো যদি প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে তোমরা ভালো করে বইটা পড়বা, আমরা তাহলে এখানে ক্লাসটা ক্লোজ করে দিই আর কি, কেমন? ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।